আচ্ছা, আজকে আমরা প্রথম শুরু করব ক্লাস 11 সরলরেখা নিয়ে যায়। অবশ্য দেখতে পাবো, আগে সব বোর্ডেরই কাজ, অন্য কিছু কাজ নেই। আচ্ছা, এখানে স্ট্রেট লাইন পড়তে গেলে তোমাকে অনেক কিছু জানতে হবে, যেটা স্ট্রেট লাইনের 3 থেকে 4টে চ্যাপ্টার আছে। আগের দিনে আরো চ্যাপ্টার বেশি ছিল, এখন কমে গেছে। স্ট্রেট লাইন কাকে বলে? না, কোনো একটা বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয়, যদি কোনো দিক পরিবর্তন না করে, তবে তার সঞ্চারপথকে বলে স্ট্রেট লাইন বা সরলরেখা। কোনো একটা গতিশীল বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয়, যদি তার কোনো দিক পরিবর্তন না হয়, তবে তার সঞ্চারপথকে বলবো সরলরেখা। ধরো গতিশীল বিন্দু পি, সে কোনো দিক পরিবর্তন না করে এগিয়ে যাচ্ছে, তাহলে এই যে পথটা, এই পথটাকে বলে কি? সরলরেখা। ঠিক আছে, কালকে আমরা বলেছি সরলরেখার সঞ্চারপথ সবসময় হবে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। x আর y এর একঘাতিক যে কোনো সমীকরণের সরলরেখা সমীকরণ। আবার x y z এর যে কোনো একঘাতিক সমীকরণ হলে সেটা সমতল, ক্লাস 12 পড়বে। আবার তো x আর y এই দুটি চলনশীল একঘাতিক যে সমীকরণ, সেই সমীকরণটা কি বলে? সরলরেখা সমীকরণ। তাহলে সরলরেখা কাকে বলে? না, কোনো একটা গতিশীল বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয়, সে কোনো দিকে তার পরিবর্তন হয়, দিক পরিবর্তন করবে না, সে যে পথে যাবে সেই পথে যাবে, বাঁ দিকেও যাবে না, ডান দিকেও যাবে না, তবে তার যে পথ, সেই পথটাই বলবো সরলরেখা। সরলরেখা আমাদের সমীকরণের জেনারেল আকার হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকারে। এখন এর আগে সরলরেখা পড়ার আগে আমাদের অনেক কিছু জিনিস জানতে হবে আস্তে আস্তে। এইখানে দেখো, সরলরেখার আমাদের এখন সম্ভবত 3টে চ্যাপ্টার আছে, তাই আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার দুটো মিলে একসাথে পড়াচ্ছি। এখন সরলরেখা পড়ার আগে তোমাদের জানতে হবে যে আনতি কাকে বলে। দেখো, স্লোপ না ইনক্লিনেশন, ভুল বললাম, ইনক্লিনেশন। আনতি কাকে বলে? তারপরে পড়বো আমরা নতি বা স্লোপ। এই নতিকে আমরা কখনো কখনো বলি প্রবণতা, দুটোই বলা হয়। তাহলে প্রথম পড়বো একটা সরলরেখা আনতি, তারপর পড়বো নতি বা প্রবণতা। যত কিছু ডিপেন্ড করবে সরলরেখা সবই নতির উপরে। এখন আনতি কাকে বলে? না, কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে, এ কয় না, কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণটা করে, সেই কোণটাকে বলে আনতি। এখানে দেখো, ধরো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকে কি কোণ করবে? ধরো এই AB সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকে বলতে দেখো এই OX এর সঙ্গে, এটা x অক্ষের ধনাত্মক দিক, OX এর সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা করবে, এই কোণটাকে বলে কি? এই সরলরেখা কোণ XAB, এটাকে বলবো ওই সরলরেখা AB এর আনতি। তাহলে কি হলো? কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, কোন সরলরেখা AB x অক্ষের ধনাত্মক দিক বলতে OX এর উপর যে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এইদিকে তো ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটাকে বলবো ওই সরলরেখার আনতি বা ইনক্লিনেশন। বুঝেছো? তাহলে এখানে এই আনতিকে সবসময় ডিনোট করা হয় থিটা দিয়ে, আনতিকে ডিনোট করা হবে থিটা দিয়ে। ঠিক আছে, তাহলে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যে কোণটা করে, সেই কোণটা বলে আনতি। বুঝেছো? সংক্ষেপে আমরা বলি, কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণটা উৎপন্ন করে, সেই কোণটা বলে আনতি। কিন্তু মনে রাখতে হবে, কোণটা কিন্তু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ধরা, ক্লকওয়াইজ নয়। বুঝেছো? কোণটাকে সবসময় ধরা হবে কি?
অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে থিটার মানটাকে আমরা ডিরাইভ করি 0 <= থিটা <= পাই হিসেবে। এখানে নেগেটিভ অ্যাঙ্গেলে কোনো সিন নেই, নেগেটিভ হলে তো পজিটিভ করতে হবে। তাহলে গেল কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলে আনুতি। এবং মনে রাখতে হবে মেজারমেন্ট হবে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝেছো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কোনো সরলরেখা এ বি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স ধনাত্মক দিকে ও এক্স এর সঙ্গে, এরকম হতেই পারে, দেখো এটা হতেই পারে, কিন্তু এইটা প্যারালাল একটা ও এক্স এর সঙ্গে টেনে নিতে হবে। দেখো ব্যাপারটা কোনো সরলরেখা এরকম হইলো, এক্স কে ধনাত্মক দিক নয় তো, তাহলে আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিক করতে লিখবে এর একটা প্যারালাল লাইন টেনে নাও, গেল এই কোণটা তো এই কোণটা সমান হবে। তাহলে গেল আমরা সব সময় ও এক্স এর সঙ্গে যে কোণটা করতে পারবো না, কিন্তু ও এক্স এর সঙ্গে কোণ করতেই পারি, যে কোণে হবে কেন আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে কোণ করতেই পারি, এর প্যারালাল টেনে নেবো। তাহলে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয়। কোণটার মেজারমেন্ট কিন্তু সবসময় হবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং কোণটাকে ডিনোট করা হবে থিটা দিয়ে। থিটার মানটা 0 থেকে পায়ের মধ্যে, 0 <= থিটা <= পাই। এখন এই আনতি অর্থাৎ থিটার যে ট্যানজেন্ট ট্যান, সেই ট্যানকে বলে নতি। তাহলে এই যে থিটা, এই থিটার যে ট্যানজেন্ট নেই ট্যান নেই, তাহলে এই যে থিটা এর যে ট্যানজেন্ট নেই, এই ট্যানজেন্টকে বলবো কি ওই সরলরেখার নতি বা প্রবণতা। একে ডিনোট করা হবে এম দিয়ে, বুঝলেন? তাহলে গেল এই দুটি মেন সরলরেখার মেন হচ্ছে সবসময় দুটো। তাহলে আনতি কাকে বলে না, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলে আনতি বা ইনক্লিনেশন। সেই ইনক্লিনেশনকে ডিনোট করা হবে থিটা দিয়ে, মেজারমেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ, মেজারমেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং থিটার মানটা হবে 0 থেকে পায়ের মধ্যে। এরপর ওই আনতির যে ট্যানজেন্ট TANGENT ট্যানজেন্ট কোট্যানজেন্ট পড়েছে, সেই ট্যানজেন্ট যদি নিই সেই ট্যানজেন্টকে বলা হবে নতি বা প্রবণতা। একে ডিনোট করা হবে সবসময় ছোট টেন দিয়ে। এবার নোটেশন থিটা আনতি, এম হচ্ছে প্রবণতা, এগুলো তোমাকে সাজানো মাথায় রাখতে হবে, এগুলো নোটেশন পাল্টানো যাবে না। এই নোটেশনটাকে ফিক্সড, আমরা নতি বললি থিটা দিয়ে ডিনোট করবো, আর এই এম দিয়ে, আর আনতি বললি থিটা দিয়ে, অন্য কিছু ডিনোট করলে হবে না, ঠিক আছে? এখন দেখো আমাদের এক্ষেত্রে ধরো এরকম বললো যে সরলরেখার আনতি হচ্ছে 30 ডিগ্রি, আনতি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেই সরলরেখার নতি বা প্রবণতা কত না, এম সমান কি হবে tan 30 মানে 1/10, কি হবে সেই সরলরেখার নতি বা প্রবণতা হবে 1/10, ঠিক আছে? তাহলে আনতির ট্যানজেন্ট হচ্ছে নতি। এই দুটি জিনিসকে তোমাদের সারা জীবন মনে রাখতে হবে এবং সারা জীবনে কাজে লাগবে, সব জায়গাতে লাগবে। এমন কোনো জায়গা নেই নতি বা আনতি না লাগতেও পারে, নতি সবসময় লাগবে, বুঝেছো? তাই এক্ষেত্রে আমরা এরপরে চলে আসছি কি করে আনতি বা নতি আমরা নির্ণয় করব। ধরো এটা এক্স অক্ষ মনে করো, আর এটা ওয়াই অক্ষ মনে করো। আচ্ছা, দুটো বিন্দুর মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুটি স্থান কোথায় আছে, তাহলে বি এ সংযোগকারী রেখার প্রবণতা বার করতে হবে, বি এ সংযোগকারী রেখার প্রবণতা বার করতে হবে। তাহলে এই বি এ এই যে রেখাটা দেখো এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে মনে করো সেখানে ছেদ করেছে, তাহলে কোণটা তো যে ধরতে পারে সেটা বুঝলেন, বুঝেছো? এখন দেখো তাহলে এ বিন্দু স্থান কোথায় আছে x1, y1, আর বি বিন্দু স্থান কোথায় আছে x2, y2। তাহলে এই থিটা আমরা বার করতে হবে, কি ব্যবহার করব? দেখো এ থেকে লম্ব টানছি, বি থেকে লম্ব টানছি, আর এ থেকে এর লম্ব টানছি, নাম দিলাম সি ডি ই, বুঝেছো? তাহলে দেখতে পাচ্ছ
ও সিটা x1 ও ডিটা x2, ভালো দেখো এটা এই বিন্দুর সঙ্গে x1 কম y1, তাহলে এইটা হচ্ছে x1 আর বি বিন্দু দেখো এটা x2 বুঝে গেছে। আচ্ছা দেখ তাহলে এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। দেখো জ্যামিতি ধরনের থিটালে এটা তো অবশ্যই থিটা, কেন এ প্যারালাল তো, এটা ভেদক তো, তাহলে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, অনুরূপ কোণগুলো সমান, একান্ত কোণগুলো সমান, এটা অনুরূপ কোণ, এর অনুরূপ এটা, তাহলে এই যে থিটা হয় এটা অবশ্যই থিটা। তাহলে এখানে দেখো তো এই মানে এফ ডি, এইটা মানে এফ ডি, এখানে তাকিয়ে দেখো ও এফটা হচ্ছে x1, ও ডিটা হচ্ছে x2, ভালো দেখো এইটা হচ্ছে x2 আর এইটা হচ্ছে x1, তাহলে অ্যাকচুয়ালি এফ ডিটা কি হবে x2 মানে x1 হবে, তাহলে এফ ডিটা কি হবে x2 মানে x1। আবার দেখো এ এফ হচ্ছে y1 আর বি ডি বি বি এটা y2, তাহলে এইটা y1 মানে এটা y1, ক্লিয়ার। আবার দেখো এইটা পুরোটা y2, তাহলে আমি কি বলতে পারি না এইটা y2 মানে y1 আর এইটা হলো x2 মানে x1। তাহলে দেখো তো ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ এ বি আমি ট্যান থিটা বার করতে যাই, ভালো দেখো লম্ব বাই ভূমি তো, লম্ব হচ্ছে বি বাই ভূমি হচ্ছে এই, তাই না, ট্যান মানে কি লম্ব বাই ভূমি তো, তা লম্ব হচ্ছে কত দেখো বি লম্ব আর ভূমি হচ্ছে এই, তাহলে দেখো বি এর মান কত পেয়েছি y2 মাইনাস y1 আর এই মান কত পেয়েছি x2 মাইনাস x1, তাহলে ট্যান থেকে কাকে ধরেছি এদিকে ট্যান ধরেছি। তার মানে দেখো দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার নতি বা প্রবণতা দেখে হবে কোটি দ্বয়ান্তর বাই বুদ্ধান্তর, বুঝলো, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের সংযোগকারী রেখার প্রবণতা বার করতে হবে না কোটি দ্বয়ান্তর বাই বুদ্ধান্তর। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া 3,2 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2, তাহলে এই এম অফ এ বি মান ট্যান থিটা, এটাকে বলা হয় যা বার করে প্রবণতা মানে কার এ বি, তাহলে এম অফ এ বি, সিডি প্রবণতা মানে এম অফ সিডি, এ এফ প্রবণতা মানে এম অফ এ এফ, এভাবে লেখা হয়। তাহলে এম অফ এ বি সমান ট্যান থিটা সমান কি হবে দেখো কোটি দ্বয়ের অন্তর, মনে রাখবে যার থেকে যার বাদ দেবে বুঝতে তাই বাদ দেবে, তাহলে এ দেখো 2 থেকে -3 বাদ দিচ্ছি কোটি দ্বয়ের অন্তর, তাহলে 3 থেকে -2 বাদ দিও বুঝেছো, তাহলে গেল 5/5 মানে, তাহলে আনতি পেলাম কত এই নতি পেলাম 1, তাহলে আনতি কত পাবো 45 ডিগ্রি, বুঝেছো, তাহলে আনতি পাচ্ছি দেখো 45, নতি পাচ্ছে 1। মনে রাখতে হবে এর কোণ থেকে এর কোণ বাদ গেলে এর ভুজ থেকে এর ভুজ বাদ, উল্টো পাল্টা না হয় যে এর 2 মাইনাস -3 করলে আর -2 -3 করলে হবে না, ঢেউটা রাখি দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এর কোটি থেকে যদি এর কোটি বাদ দাও তাহলে এর ভুজ থেকে এর ভুজ বাদ যাবে, বুঝি বললাম কোটি দ্বয়ান্তর বাই ভুজন্তর, তাহলে দুটো বিন্দুর সংযোগকারী রেখার প্রবণতা হবে কোটি দ্বয়ান্তর বাই ভুজ দ্বয়ান্তর, কোটি দ্বয়ান্তর বাই ভুজ দ্বয়ান্তর, ঠিক আছে। এক্সাম্পল দেখো এ বিন্দুর স্থানাঙ্ক 3,2 আর বি বিন্দুর স্থানাঙ্ক -2,3, তাহলে আমরা যদি এম অফ এবি বলি, এম অফ এবি মানে এবি প্রবণতা সমান ট্যান থিটা, তাহলে কোটি দ্বয়ান্তর এর থেকে এর বাদ দিচ্ছি এর থেকে বাদ যাবে, তাহলে 2 থেকে -3 বাদ দাও তো 2 + 3 হলো, আর 3 থেকে -2 বাদ দাও 3 + 2 হলো, বুঝেছো। যেমন ধরো আবার যদি বলি এরকম ধরো 6, 7 আর 3, তাহলে এখন তুমি তাকে দেখো কোটি দ্বয়ান্তর, এর কোটি 7 এর কোটি 2, তার অন্তর হচ্ছে 7 - 2, এর ভুজ 6 এর ভুজ 3, ঠিক হলো, ঠিক আছে। তবে এখানে কি হবে
6 মাইনাস 3 হবে, যেন এই ভুলটি করো না, তাহলে মোটেই আসবে না। তাহলে 7 কে 2 গেলে 5, 6 কে 2 হলো। যদি আমাকে আনুতি বার করতে হয় তাহলে কি করতে হবে, tan থিটা সমান এত হলে থিটা সমান tan ইনভার্স 5 করতে হবে, বুঝেছো? তাহলে আনুতি হলো tan ইনভার্স 5, আনুতি হলো 5, ঠিক আছে তো? তাহলে কি হলো, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা এটা একটা চ্যাপ্টার পড়ানো গেল। এরপর চ্যাপ্টার ছোট্ট চ্যাপ্টার, যদিও এটা ভাঙা উচিত নয়, কোনো বই ভাঙা নেই, এই বইটা ভেঙেছে, বুঝেছো? যে তাহলে আনুতি কাকে বলে, নতি কাকে বলে, বলো রাজেশ, আনুতি কাকে বলে? আনুতি হচ্ছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখার যে কোণটা বলে থাকে সেটা হচ্ছে আনুতি। আর নতিটা হচ্ছে তার ট্যানজেন্টকে বলে নতি বা কোণটা। তাহলে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলে আনুতি। আনুতিটা মেজারমেন্ট হবে কিন্তু অ্যান্টিক্লকওয়াইজ, আর মানটা হবে 0 থেকে π এর মধ্যে, 0 থেকে π এর মধ্যে, 0 মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে π, বুঝেছো? আনুতিকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে করি না, বুঝেছো? নেগেটিভ হলে পজিটিভ করি। আর আনুতিক যে ট্যানজেন্ট সেই ট্যানজেন্টকে বলে নতি বা প্রবণতা। নতি বা প্রবণতাকে এম দ্বারা ডিনোট করা হবে, আর আনুতিকে সবসময় থিটা দ্বারা ডিনোট করা হবে। আর দুটো বিন্দুর সংযোগকারী রেখার প্রবণতা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ক্লিয়ার? এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার, বুঝেছো? আমরা কিন্তু এইভাবে এখানে বসে থাকা উচিত নয়, আমরা পরের চ্যাপ্টার চলে যাচ্ছি। এরকম কাজই লাগবে না, বুঝেছো? এটা কেন ভেঙেছে আমি জানি না, এটা ভাবার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। আজকে পুরো থিওরিটাই পড়াবো, আর কোনো অঙ্ক হবে না, এতেই বহুক্ষণ লেগে যাবে, 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, এই বইটাই ভেঙেছে, আর কোনো বই ভাঙেনি, সব বই প্রথম দুটো চ্যাপ্টার একটা পেয়েছে। এরপর আমরা সরলরেখার সমীকরণ কিভাবে বার করবো, ওই যে বললাম সরলরেখার জেনারেল আকৃতি কি, ax + by + c = 0, ওই রকম আকৃতি আমরা আনবো। তার আগে কতগুলো সমীকরণ, তাহলে সরলরেখার সমীকরণ মানে x আর y সম্বলিত কোনো সমীকরণ, বুঝেছো? এখানে জেড থাকবে না, জেড তোমার ক্লাস 12 পড়বে, জেড সবসময় ক্লাস 12 পড়বে। এখন 2 ডাইমেনশন পড়বে তোমরা, আর ক্লাস 12 3 ডাইমেনশন পড়বে। 3 ডাইমেনশন দেখবে বহু কঠিন, বহু জটিল, তার থেকে 2 ডাইমেনশনটা সোজা। এখন দেখো, আমরা সমীকরণ বলতে কি না, সঞ্চারপথ সমীকরণ। সঞ্চারপথ কাকে বলে না, কোনো গতিশীল বিন্দু কোনো কন্ডিশনে যাতায়াত করলে এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা সঞ্চারপথ, মানে সঞ্চারপথ সমীকরণ। আর এই গ্রাফটা যে পথ আঁকছে সেটা সঞ্চারপথ, সেটা হলো লোকাস আর ইকুয়েশন অফ লোকাস, বুঝেছো? আমাদের মুখ্য বিষয়বস্তু হচ্ছে ইকুয়েশন অফ লোকাস, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ, বুঝেছো? সঞ্চারপথ না জানলেও চলবে, কিন্তু সঞ্চারপথের সমীকরণ তখন জানতে হবে। এখন দেখো, আমরা একের পর প্রথমবার করবো এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ কি, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ কি, এগুলো আমরা জানবো। দেখো, ভালো করে পড়বে সরলরেখার ভাইটাল চ্যাপ্টার। এই সরলরেখা না জানলে তুমি বৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত পড়াবে তো কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না, একটা অঙ্ক পারবে না, একটা জিনিস পারবে না। ধরো, আচ্ছা, এক্স অক্ষের উপরে বলো তো সোহম, এক্স অক্ষের পরিচিতি কি? এক্স অক্ষের কি একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা কি? বলো। এই যে এক্স অক্ষ, এর একটা পরিচিতি আছে, এক্স অক্ষের নির্দিষ্ট পরিচিতি আছে, সেই পরিচিতি কি বলো তো? সেটা বাবা, তাহলে কি পড়াবো তোমাদের আমি? সে তো বাস্তব, ঠিক আছে, ওটার সঙ্গে সঙ্গে ওটার পরিচিত না, এই লোকাসের একটা পরিচিতি আছে, কে বলতে হবে? কোটিটা 0 হবে, এইটা হচ্ছে আসল পরিচিত। তাহলে এক্স অক্ষের উপরে সমস্ত কোটিগুলো শূন্য, এক্স আর ওয়াই এর মধ্যে কোটি কোনটা? ওয়াইটা কোটি আর এক্সটা কোটি। তাহলে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই সমান 0, কেন? এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই সমান 0, অর্থাৎ এই যে এক্স অক্ষ, এর উপরে যে কোনো বিন্দুর কোটি শূন্য, তাহলে কোটির পরিচিতি কি? ওয়াই, তাহলে ওয়াই সমান 0।
তাহলে এক্স অক্ষের সমীকরণটা কি হলো, তাহলে ইকুয়েশন অফ এক্স এক্সিস ওয়াই সমান 0 হলো। আবার দেখো ওয়াই অক্ষের উপরে সমস্ত ভুজগুলো শুনো, ওয়াই অক্ষের উপরে সমস্ত ভুজ কি ব্যাপার তোমার লেটছে না, হ্যাঁ হে বাবা কত বড় হয়ে গেল, একটা চ্যাপ্টার পড়া গেল, ও বুঝতে পারে না রে, শীতকাল দিনে এরকম দেরি করবে, তাহলে জিজ্ঞেস করে থাকবে একটা চ্যাপ্টার পড়ানো গেল, পুরো চ্যাপ্টারটা পড়ানো গেল। তাহলে লিখেছে ওয়াই অক্ষের সমীকরণ মানে ওয়াই অক্ষের উপরে সমস্ত ভুজগুলো শুনো, ঠিক আছে। তাহলে ভুজের পরিচিতি কি এক্স, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে এক্স সমান 0। তাহলে ইকুয়েশন অফ ওয়াই এক্সিস এক্স ইকুয়াল 0 মনে রাখতে হবে। তাহলে ইকুয়েশন অফ এক্স এক্সিস হচ্ছে ওয়াই সমান 0, ইকুয়েশন অফ ওয়াই এক্সিস এক্স সমান 0, উল্টোটা এক্স অক্ষ হলে ওয়াই সমান 0, ওয়াই অক্ষ হলে এক্স সমান 0, ঠিক আছে। এরপর দেখো আমাদের এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ কি হবে, দেখো এক্স অক্ষের সমান্তরাল কোন রেখা মনে করো এবি, এর সমীকরণটা কি হবে, মনে করো এই দূরত্ব হচ্ছে এ, তাহলে সমান্তরালটা এক্স অক্ষের, তো তার মানে এইটাও এ এইটাও এ এইটাও এ এইটাও এ এইটাও এ সব সমান্তরাল, তো তাহলে এটা কি পরিচিতি, এটা কিসের পরিচিতি, ওয়াই তো কোটির তো পরিচিতি, এটা পরিচিতি কোটি না, এই তো বাবা এটা কোটি, এইটা ভুজ এটা কোটি, তো তাহলে ইকুয়েশন অফ প্যারালাল অফ এক্স এক্সিস কি হবে ওয়াই সমান এ হবে, বুঝেছ না। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হবে ওয়াই সমান কনস্ট্যান্ট, ওয়াই সমান কনস্ট্যান্ট, এই তো মানে কনস্ট্যান্ট, দেখো এর সঙ্গে মিল আছে মিল নাই, অবশ্যই মিলেছে। দেখো এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0, তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ কি হবে ওয়াই সমান 0 বদলে একটা কনস্ট্যান্ট বলছে, যেমন বড় থাকবে এই তো এর সঙ্গে মিল করো ইকুয়েশন অফ প্যারালাল ওয়াই এক্সিস, তাহলে এর সঙ্গে মিল থাকবে, তাহলে কি হবে এক্স সমান বি হবে, দেখো তাহলে এই দূরত্বটা মনে করো বি, তাহলে কি হবে এক্স সমান এটা তো ভুজ, ভুজ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই সমান এ, আর এক্স অক্ষের সমান্তরাল মানে দেখো এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে ওয়াই সমান এ, আর ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স সমান বি, বি কি মনে হতে হবে এক্স সমান কনস্ট্যান্ট, এক্স সমান কনস্ট্যান্ট, সেটা এ হতে পারে বি হতে পারে সি হতে পারে 5 হতে পারে 10 হতে পারে যা খুশি হতে পারে। তাহলে কি হলো আমি যেটা বলতে চাইছি এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই সমান 0, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ মানে ওয়াই সমান সামথিং কনস্ট্যান্ট, দেখো এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই সমান সামথিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আবার দেখো আমাদের ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স সমান 0, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ ওয়াই সমান সামথিং কনস্ট্যান্ট, ঠিক এগুলো বললাম এক্স সমান 0 এক্স সমান সামথিং কনস্ট্যান্ট, ঠিক আছে। উল্টোটা মনে রাখবে এক্স অক্ষ হলে ওয়াই সমান 0, ওয়াই অক্ষ হলে এক্স সমান 0, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই সমান সামথিং কনস্ট্যান্ট, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স সমান সামথিং কনস্ট্যান্ট, বুঝলো সামথিং কনস্ট্যান্টটা তোমার বলা থাকে বা প্রশ্ন অনুযায়ী তুমি নির্বাচন করে নিতে হবে। তাহলে গেল এখন পর্যন্ত যেটা হলো এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াই সমান 0, ওয়াই অক্ষের সমীকরণ মানে হচ্ছে এক্স সমান 0, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান সামথিং কনস্ট্যান্ট, আর ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে এক্স সমান সামথিং কনস্ট্যান্ট, সামথিং কনস্ট্যান্টটা বলা দরকার না, এ বি বলা দরকার না, এক্স সমান সামথিং কনস্ট্যান্ট, এক্স সমান 2 হতে পারে এক্স সমান 3 হতে পারে এক্স সমান 5 হতে পারে এক্স সমান -5 হতে পারে যা খুশি হতে পারে। তাহলে কি হচ্ছে এই চারটি জিনিসকে ভালো মনে রাখবে, এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই সমান 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান 0, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান সামথিং কনস্ট্যান্ট, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার যে কোনো সমীকরণ হচ্ছে এক্স সমান সামথিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে পুরো উল্টোটাকে মনে রাখতে হবে, এক্স অক্ষ মানে ওয়াই সম্পর্কিত, ওয়াই অক্ষ মানে এক্স সম্পর্কিত, ঠিক আছে। তাহলে কিন্তু অঙ্কগুলি করতে পারবে, নচেত অঙ্কগুলি কোনদিন করতে পারবে। এরপর দেখো
আচ্ছা, এরপরে আমরা দেখ কিভাবে আমরা সরলরেখার বিভিন্ন সমীকরণ আছে। আমাদের মেন হচ্ছে 5টা, সেই 5টা আকৃতিকে তোমাদের নিখুঁত করে জানতে হবে, তাহলে যে কোনো অঙ্কই পারবে। বৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত পরাবৃত্ত সব পারবে। আর এই 5টা ফর্মের মধ্যে কোনো একটা ফর্ম আটকে যাবে, একটা অঙ্ক পারবে। দেখো 5টা ফর্মের মধ্যে আমরা প্রথম যে ফর্মটা পড়াবো সেটা হচ্ছে প্রবণতা, দেখো ছেদাংশ আকার, প্রবণতা ছেদাংশ আকার। 1 নম্বর ফর্ম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে স্লোপ ইন্টারসেপ্ট form of a straight line। লিখেছে প্রবণতা ছেদাংশ, এই হেডিং গুলি মানে দেওয়া থাকবে। তাহলে প্রবণতা মানে সরলরেখা প্রবণতা বলা থাকবে, আর ছেদাংশ আকার মানে ওয়াই অক্ষের যে ছেদাংশ, অর্থাৎ সরলরেখাটা ওয়াই অক্ষ কোথায় ছেদ করছে সেটা বলা থাকবে। এই যে হেডিং যেগুলো আছে সেগুলো বলা থাকবে, দিয়ে তোমার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, কি বলা থাকবে, সব বলা থাকবে, অর্থাৎ স্ট্রেট লাইনটা প্রবণতা বলা থাকবে। আর কি বলা থাকবে, ছেদাংশ বলতে, ছেদাংশ বলতে কার না ওয়াই অক্ষ ছেদাংশ। অর্থাৎ ধরো এখানে আমি আর এক্স অক্ষ এরকম টানতে লিখতে পারছি না বারংবার, অর্থাৎ লিখবো। দেখো তাহলে এইটার আকৃতি কেমন, এই যে আকৃতি দেখতে পাচ্ছ, এই আকৃতি। এখানে দেখো এই এ বি সি কি বলা থাকবে না, এ বি রেখাটার আনতি অর্থাৎ প্রবণতা বলা থাকবে। তাহলে কি বলা থাকবে, মনে করো এর প্রবণতা হচ্ছে এম আর আনতি হচ্ছে থিটা, এমটা বলা থাকবে, থিটা বলা থাকবে না এমটা বলা থাকবে। যদি থিটা বলা থাকে তাহলে তো আমাদের এমটা বলা হলো, আর যদি সরাসরি এমটা বলা থাকে পারি না, ঠিক আছে। আর এই যে ওবি, এইটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, অর্থাৎ ওয়াই অক্ষে কত দূরে ছেদ করছে মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে কত দূরে ওয়াই অক্ষ ছেদ করছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। মনে করো এই বি বিন্দুটার স্থান হচ্ছে 0,c, তার মানে ঠিক আছে। আর সরলরেখার সঞ্চাপক, যারই সঞ্চাপক বার করতে হবে সবসময় একটা এক্স কমা ওয়াই ধরতে হবে পয়েন্ট। মনে করো এই পি বিন্দুটার স্থান হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে। তাহলে এখন দেখো তো বিপির প্রবণতা, মনে রাখবে এ বির যা প্রবণতা, বিপির তাই প্রবণতা, পিসির তাই প্রবণতা, এসির তাই প্রবণতা, বিসির তাই প্রবণতা, মনে রাখবে এটা চুম্বকের প্রপার্টি। এইটার বড় চুম্বক, একে টানিয়ে দাও উত্তর দক্ষিণ থাকবে, ভেঙে দিলাম, একে টানিয়ে দাও উত্তর দক্ষিণ থাকবে। এদিকে আরো ভাঙি দিয়ে যে একটা অনুচুম্বকে নিয়ে যায়, তাহলে বড় চুম্বকটা যা প্রপার্টি অনুচুম্বকের তাই প্রপার্টি, বুঝেছো। অর্থাৎ এই যে গোটা সরলরেখাটা তার যা আনতি বা প্রবণতা যা বলবো, কোন একটা ক্ষুদ্র অংশ তারা কিন্তু আনতি প্রবণতা দেখে। তাহলে এখানে দেখো আমরা বি একটা পয়েন্ট পেয়েছি আর পি একটা পয়েন্ট ধরে নিয়েছি, তাহলে এম অফ বিপি এই মাত্র পেলাম আমরা। দেখো তাহলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, হ্যাঁ। তাহলে দেখো এর কোটি ওয়াই, এর কোটি সি, হ্যাঁ, এর ভুজ এক্স, এর ভুজ 0 সমান এম বলা যাবে, কি বলা থাকবে, এমটা বলা থাকবে। আর এই ওবি দৈর্ঘ্য বলা থাকবে, কি বলা থাকবে, অর্থাৎ এই রেখাটার প্রবণতা বলা থাকবে। আর ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে কত দূরে ছেদ করছে, অর্থাৎ ওয়াই অক্ষের ছেদাংশটা বলা থাকবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো আমরা যদি করি তাহলে ওয়াই মাইনাস সি সমান কি এমএক্স, তোমরা নিশ্চিত পড়েছো রেফারেন্স ফ্রেম পড়ো না, ঠিক আছে, ওয়াই সমান এমএক্স পার্সেন্ট, বুঝেছো। তাহলে কি হলো, তাহলে এমটা বলা থাকবে, সিটা বলা থাকবে। তাহলে সিটা কি, ওয়াই অক্ষের ছেদাংশ, এমটা কি না রেখাটার প্রবণতা। তাহলে এখানে এমও বলা থাকবে, সিও বলা থাকবে। অর্থাৎ প্রবণতা ছেদাংশ আকার করতে গেলে তোমাকে অবশ্যই এম এর মান বার করতে হবে আর সি এর মান বার করতে হবে, তাহলে ওয়াই সমান এমএক্স প্লাস সি। যেমন ধরো এক্সাম্পল স্বরূপ, ধরো
যখন এগুলো করবে আগে ফিগারটা করবে, এই ফিগারটা জানলে তো অঙ্ক পারবে, আর ফিগার যদি না জানো তুমি একটা অঙ্ক করতে পারবে না, একটা অঙ্ক কিছু মাথায় আসবে, আর ফিগার জানলে তুমি বুঝতে পারবে। তাহলে এর পরিচিতি কি? এক্স হয় 84, এমটা হচ্ছে সরলরেখার প্রবণতা বলা থাকবে, মানে এই হেডিংগুলো বলা থাকবে। আর ছেদাংশ বলতে ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে কত দূরে সরলরেখা ছেদ করছে সেটা বলা থাকবে। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি। যেমন ধরো ধরো বলা হলো যে রেখার আনতি বলা হলো 45 ডিগ্রি, আর ওয়াই অক্ষকে রেখাটি ওয়াই সমান 5 বিন্দুতে ছেদ করে। তাহলে সরাসরি দেখো কি দেওয়া আছে, রেখাটার আনতি দেওয়া আছে, মানে থিটা মান দেওয়া আছে। আর কি বলছে, ওয়াই অক্ষকে রেখাটি ওয়াই সমান 5 বিন্দু ছেদ করে। তো ভালো থাকে দেখো, এখানে কি এ দেওয়া আছে, এম সমান tan 45, তো না নয় জানো ঠিক থিটা মান। তাহলে এম সমান, তাহলে আমি কি বললাম, আনতির যে ট্যানজেন্ট, আনতির যে ট্যানজেন্ট সেটা হচ্ছে তার প্রবণতা। তাহলে আনতি কত 45 ডিগ্রি, তার ট্যানজেন্ট নিচ্ছি, তাহলে প্রবণতা পেয়ে যাবো সমান 1। ঠিক আছে। আর কি বলছে, ওয়াই অক্ষকে ওয়াই সমান 5, অর্থাৎ এখান থেকে মূল বিন্দু দূরত্ব হচ্ছে 5, তাহলে এখানে সি এর মানটা তো অবশ্যই 5 গো। ভালো কথা, এই রেখাটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আনতে পারেন, তাই তো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তাহলে আনতে পেয়ে গেলাম, মানে নতি পেয়ে গেলাম। আর বলছে ওয়াই অক্ষকে, এই তো ওয়াই অক্ষকে এই রেখাটা কিসের সাথে ছেদ হচ্ছে, ওয়াই সমান 5-এ, অর্থাৎ এইটা তো ভুই শূন্য হবে, তাহলে ওয়াই এর মান 5, মানে কি সি এর মানটা 5, তো বুঝেছো? ওয়াই এর মান 5, তো মানে কোটির এই যে বিন্দু ছেদ করছে সেই কোটির মান তো 5, আর ভুজের মান তো শূন্য, তাহলে সি সমান 5। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে, ওয়াই সমান দেখো এম এর জায়গায় 1 ইন্টু এক্স প্লাস 5 হয়ে গেল সরলরেখার সমীকরণ। রাখতে যাস না ax প্লাস by প্লাস c, দেখো x মাইনাস y প্লাস 5 ইকুয়াল 0, এটা অবশ্যই আকৃতি আসছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, আসলে a সমান 1, b সমান মাইনাস x সমান 5, সমস্ত আকৃতি এরকম আকৃতি আছে। বুঝতে পেরেছো? তাহলে কি হলো, এখন ডাইরেক্ট বলা যাবে না m সমান তো c সমান তো, তোমাকে বার করতে হবে খুঁজে যে সরলরেখাটার আনতি দিয়ে আছে 45 ডিগ্রি, তারপর নতিটা কি হবে, নতি মানে m মানে tan থিটা, tan 45, m এর মানটা পেয়ে গেলাম। এরপর বলছে সরলরেখাটা ওয়াই অক্ষকে ওয়াই সমান 5 ছেদ করে, ওয়াই সমান 5 ছেদ করে, তাহলে এইটা তো ওয়াই সমান 5 গো, এই যে বিন্দু ভুজ তো শূন্য, তাহলে ওয়াই সমান 5-এ ছেদ করে, অর্থাৎ সি এর মানটা হচ্ছে 5, তাহলে এম টাতে পেয়ে গেছি, সিটা পেয়ে গেলাম, তাহলে ওয়াই সমান mx প্লাস সি, অর্থাৎ ওয়াই সমান x প্লাস, বুঝেছো? সরল সমীকরণ এইভাবে তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। যখনই অঙ্কগুলো করবে তখন, যখন থিওরিটা পড়বে আগে ফিগারটা হবে, এই অঙ্কগুলো ফিগার যার যত বেশি মুখস্থ সে তত অঙ্ক পারবে, আর ফিগার যদি মুখস্থ না হয় তাহলে একটা অঙ্ক তুমি উদ্ধার করতে পারবে। আর সব কনসেপশন, মানে কনসেপশন ওয়াইজ যদি করতে পারবে অঙ্ক করতে পারবে, আর যেগুলো সূত্র ধরে অঙ্ক, সূত্র ধরে একটা অঙ্ক হয়, সূত্র তোমার লাগবেই নিশ্চিত, কিন্তু তার আগে কনসেপশন তোমাকে আনতেই হবে, যদি আনতে পারো তাহলে অঙ্ক পারবে, নচেত কোনো অঙ্ক পারবে না। যারা কোঅর্ডিনেট পারে তারা জানবে বুদ্ধিমান, বুদ্ধিমান ছাত্রছাত্রীরা ছাড়া কোঅর্ডিনেট পারবে না, কেউ পারবে না কোঅর্ডিনেট, কখনো কেউ পারবে না যদি সে তার জ্যামিতিক ধারণা না থাকে। তাহলে কি পেলাম, প্রথম পেলাম প্রবণতা ছেদিতাংশ আকার, প্রথম পেলাম প্রবণতা ছেদিতাংশ আকার y সমান mx প্লাস, ঠিক আছে। এরপর পড়ব 2 নাম্বার পড়ব, দেখো বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার, দেখো পয়েন্ট স্লোপ ফর্ম অফ স্ট্রেট লাইন লিখছি না, পয়েন্ট
স্লোপ পাবো। ওই যেগুলো হেডিংয়ে বলা আছে সেগুলো বলা থাকবে। এই হেডিং মানে বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ সরলরেখাটা কোন বিন্দুগামী এটা বলা থাকবে, আর সরলরেখাটা প্রবণতা বলা থাকবে। কিরকম ব্যাপারটা দেখো, এখানে দিতে হবে, ধরো এই এ বি সরলরেখাটা মনে করো এ এক্স ওয়ান কমা ওয়াই বিন্দু হবে, এটা বলা থাকবে। এ বিন্দু স্থানাঙ্কটা বলা থাকবে, যে কত বিন্দুগামী এটা বলা থাকবে। আর এই সরলরেখার নতি বলা থাকবে, ঠিক আছে? তাহলে সরলরেখাটা সুন্দর হবে। বুঝতে পারো কি বলা থাকবে? এই যে হেডিং গুলো বলা থাকবে, বিন্দু অর্থাৎ সরলরেখাটা কোন বিন্দুগামী এটা বলা থাকবে, আর তার প্রবণতা এটা বলা থাকবে। তাহলে এখন এর উপর একটা বিন্দু স্থান ধরো, সবসময় পি বিন্দু হবে এক্স ওয়াই, আর সঞ্চরণশীল বিন্দু মুভিং পয়েন্ট সবসময় থাকবে। আচ্ছা দেখো তো, তাহলে এম অফ এপি বা এম অফ এ বি একই ব্যাপার। আমরা কি পেলাম? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজের অন্তর। তাহলে কোটি হচ্ছে ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। সন্দেহ বলা থাকবে, বলা থাকবে। তাহলে কি হবে না, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু, তাহলে কি বলা থাকবে? এক্স ওয়ান ওয়াই বলা থাকবে, এম বলা থাকবে। তাহলে গেল বিন্দু প্রবণতা কাটতে হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। খুব ভাইটাল, এটা ক্যালকুলাসের সব জায়গায় লাগে, ক্যালকুলাস সব জায়গায় লাগে। তাহলে কি দেওয়া থাকবে? এইগুলি দেওয়া থাকবে, বিন্দু মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বলা থাকবে, আর তার প্রবণতা বলা থাকবে। যেমন উদাহরণ দিচ্ছে, ধরো এরকম কোন রেখা 1, -2 বিন্দু আনি, কোন রেখা 1, -2 বিন্দু এবং ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে তার সংখ্যা। তাহলে কোন রেখা 1, -2 বিন্দু আমি, তার মানে x1, y1 তো বলা আছে, এটা x1 এটা y1। আর সরলরেখাটা কি করছে? y অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে x অক্ষের সঙ্গে কত করবে? 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আনুতি হচ্ছে 30, আনুতি যদি 30 হয় তাহলে নিশ্চিত নতি m। তাহলে কি হবে? এখানে দেখো x1 সমান 1, y1 সমান -2, আর m সমান tan দেখো 30 হবে। কেন বুঝতে পারলে? হয়তো রেখাটা আমরা যদি এরকম হয়, এর যদি 60 ডিগ্রি হয় তাহলে 30 হতে পারতো না? তাহলে কি হবে? ওইভাবে ডাইরেক্ট বলা থাকবে না যে আনুতে এত কোন দোষে বলা থাকবে না, তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে কি হবে? m সমান tan 30 মানে 1/3। বুঝলে? তাহলে আমরা কি কি পেয়েছি? বিন্দু পেয়েছি, প্রবণতা পেয়েছি। তাহলে আমার খুঁজে বার করতে হবে কোন আকৃতি পেতে পারি? বিন্দু প্রবণতা। কি কি দেওয়া আছে? তাহলে কি হবে? y মাইনাস, সমীকরণটা কি হবে? y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1। তাহলে দেখো y মাইনাস y1 মানে +2 হচ্ছে, m হচ্ছে 1/3 ইনটু x মাইনাস 2। তাহলে সরল করলে কি হবে? √3 ইনটু y প্লাস 2 সমান x মাইনাস 1। তাহলে x মাইনাস √3y সমান 1 প্লাস 2√3। বুঝেছো? তোমাকে খুঁজতে হবে, প্রশ্ন পড়তে হবে যে কি কি দেওয়া আছে, যেটি দেওয়া থাকবে সেই ফরম্যাটে যেতে হবে। তোমার দেওয়া আছে বিন্দু প্রবণতা কার, তুমি অন্যায় কার করবে, ওটা হবে। তোমাকে প্রশ্ন ওয়াইজ খুঁজতে হবে যে কি কি দেওয়া আছে, তার জন্য কি ফরম্যাট আছে সেই ফরম্যাটে দিতে হবে। তাহলে কি পেলাম আমরা? 2 নাম্বার পাচ্ছি বিন্দু প্রবণতা আঁকা। তাহলে কি হবে? y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x। তাহলে নাম্বার কেটে দিলাম। এরপর দেখো, মনে করো বলা রইল যে
কোনো সরলরেখা এম না বলে বললো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক থিটা কোণ করে। কি বুঝলে? সরলরেখাটা এম বলা থাকছে তো, এম বলা যাবে না, আনুতিটা বলা যাবে। এর নতি বলা থাকছে, নতি না বলে আনুতি বলা যাবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এর সমান আমি ইজিলি ট্যান থিটা করতে পারি না, পারি না? অবশ্যই পারি। তাহলে এখন দেখো ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, পারি তো? তাহলে এখন দেখো তো একান্তর প্রক্রিয়া ফেললে আমরা পেতে পারি দেখো x মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা, হ্যাঁ, সমান দেখো এখান থেকে দূরত্ব এই যে আর বলি, আর বলি এখান থেকে দূরত্ব আর বলি। আচ্ছা দেখো তোমরা ক্লাস 9 এ একটা প্রপার্টি কে পুটে করেছো, তাহলে ভুজগুলোর এই দেখো লবগুলোর বর্গের যোগফল প্লাস লবগুলোর বর্গের যোগফল বাই হরগুলোর বর্গের যোগফল, এটা পড়েছো তোমরা 9 এ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হলো না x মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা। দেখো এখান থেকে দূরত্ব কি ফর্মুলা, রুট ওভার ভুজ দাম তো তার স্কয়ার প্লাস কোটি দাম তো তার স্কয়ার। তো তাহলে এই লবটা তো অবশ্যই আর গো, বার করো এপি দূরত্ব লাইন সিগমেন্ট এপি, ফর্মুলা কি ভুজ দ্বয়ের অন্তর তার স্কয়ার প্লাস কোটি দাম তো তার স্কয়ার, এটা আমি দাও নিচে দেখ। হ্যাঁ, এই যে আকৃতি, এই আকৃতি বলে সুসমঞ্জস আকৃতি, সুসমঞ্জস আকৃতি। তাহলে 3 নম্বর ফর্ম পাচ্ছি সিমেট্রিক ফর্ম, অত লিখতে পাচ্ছি না, কি না দেখো x মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান আর, বুঝেছো? যেখানে আরটা হচ্ছে x1, y1 বিন্দু থেকে তার দূরত্ব, পুরো একটা বিন্দু দূরত্ব। এই যা আর কি বুঝছো না x1, y1 বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব, এই হলো সুসমঞ্জস আকার, বুঝেছো? কখনো কোনো গায়ে কি করে, তাই প্রত্যেকটি ফরম্যাট গুলো দেখে লিখে দিচ্ছি। এটা হচ্ছে বিন্দু প্রবণতাকার y মাইনাস ওয়াই ওয়ান সমান m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যদি দেখা যায় বিন্দু বলা থাকে আর প্রবণতা বলা থাকে তাহলে 2 নম্বরটা, যদি বলা প্রবণতা বলা থাকে আর y অক্ষে ছেদক বলা থাকে তাহলে 1 নম্বরটা, যদি বলে আনুতি বলা থাকে আনুতি যদি বলা থাকে তাহলে 3 নম্বরটা, তখন সুসমঞ্জস আকার পেতে হবে, বুঝেছো? 2 নম্বরটা বলতে পারো, তখন তোমার প্রয়োজন 2 নম্বরটা বলতে পারো, মাথা বুঝছেন না? হলো এই হলো সুসমঞ্জস আকার, হলো। আচ্ছা এরপরে চলে আসছি আমরা আচ্ছা এরপর 4 নম্বর আমরা আসবো। দেখো তাহলে 2 বিন্দু আকার, এই এগুলি ভালো মনে রাখবে, এক এক ছেলের কাছে কোঅর্ডিনেট হচ্ছে অমৃত সদৃশ্য, আবার এক এক ছেলের কাছে কোঅর্ডিনেটটা মতো কঠিন জিনিস একদম নাই, একদম নাই। আর এক একজনের কাছে কোঅর্ডিনেট এত ভালোবাসে করতে চিন্তা করতে হবে না। এমন ক্যান্ডিডেট আছে, এই গত বছর এমন ক্যান্ডিডেট আছে সৌরভ কি নাম বলবো দাস বলে, ও কোঅর্ডিনেটটা এত ভালোবাসে যে কোনো অঙ্ক করে দেবে, ওই বুদ্ধমানের পরিচয়। যারা জ্যামিতি স্ট্রং তাদের কাছে কোঅর্ডিনেটটা খুব মজার, এবং কোঅর্ডিনেটটা সব থেকে জটিল। কোঅর্ডিনেট কি তোমাকে মাথা খাটাতে হবে কনসেপশন ওয়াইজ অঙ্কগুলো। এখানে তুমি সূত্র বললে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ, ভি এত ইউ এত এফ এত টি থেকে কত সোজা অঙ্ক, কিন্তু ওরকম বাস্তবে হয়নি, বুঝেছো? তোমাকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি প্রয়োগ করতে গেলে তার আগে অনেকগুলো সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন ওয়াইজ তোমাকে আনতে হবে, ডাইরেক্ট কখনো বলবো থাকে না। তেমনি এখানেও যার যত কনসেপশন বেশি সে কিন্তু আমাকে যে 1 লক্ষ টাকা অঙ্ক দেবে 1 লক্ষ টাকা করবো, আমার দৃঢ় বিশ্বাস 1 লক্ষ যে অঙ্ক দাও আমি মুখোমুখি করবো। যেমন এখানে বাদ মারবে, আমি বাদ কথা বলি না,
আমি অনেক ক্ষেত্রে বলে দেবো এই অঙ্কগুলো 70% পারবো, এই অঙ্কগুলো 80% পারবো, কোনোটা বলে 100% পারবো। কোয়াড্রেন্ট এমন একটা অঙ্ক যে আমার মনে হয় একটা জায়গাও আটকাবে না, আজ পর্যন্ত আটকায় না। আমি জয়েন্ট আইআইটি সবই তো পড়াইছি, এই বছর 5-6 নেই জয়েন্ট পড়ায় না, তাহলে তো আমার কাছে বহু ক্যান্ডিডেট আছে, এই জয়েন্টেড আইআইটি ক্যান্ডিডেট প্রচুর আছে। তো আমার মনে হয় এমন কোনো একটা অঙ্ক আটকায় নেই জীবনে আটকাইছে যে কোয়াড্রেন্ট অঙ্কটাকে, মানে অঙ্ক আটকাইছে, সেটা বলতে অন্যায় হবে, হয়তো পরবর্তীতে পেরেছি, কিন্তু কোয়াড্রেন্টের অঙ্ক আটকাইছে আমার কোনোদিন দেখিনি, চোখে পড়ে না। তাই এখানে আমার কোয়াড্রেন্টটা খুব ভালো লাগে 1 নাম্বার, আর 2 নাম্বার কি খুব ইন্টারেস্টিং, কারণ আমার ওই দিন আমার জ্যামিতি কোন আটকায় না। আমি যখন মাধ্যমিক লেভেলে পড়তাম, যে জ্যামিতি কোন আটকাইছে আমাকে কেউ দেখাতে পারবে না, যে কোনো জ্যামিতি, যে কোনো এক্সট্রা জ্যামিতি। এখন না উপাসক কথা আমি ভুলে গেছি, তবু আশা করি 80% পারবো, যে কোনো জ্যামিতি 80% করবো যখন খুশি, আর হয় 20% পারবো। এককালে আমার ছিল কি মাধ্যমিক 100% জ্যামিতি যে কোনো দিক আমি করবো। এখানে রোল স্কুলের মাস্টার, ইনার স্কুলের মাস্টার বীরেন বাবু, বাদ বললে ম্যাডাম বীরেন বাবু কিন্তু আমাকে জ্যামিতি করতেন। বীরেন বাবু সবাই কি জানো না, বীরেন বাবু জ্যামিতি ঘুম ছিলেন, রাত জেগে জেগে জ্যামিতি করতেন না। আমার কাছে কতবার জ্যামিতি পাঠাচ্ছেন তারা যেত না। জ্যামিতির বীজগণিতে উনি খুব মানে ইন্টারেস্টেড ছিলেন। উনি বলতেন যে সে জ্যামিতি করে না সে তার মাথায় কিছু নাই, সে আমার বোকার হতো। সত্যি তো, জ্যামিতি যুক্তির জিনিস, এবং তোমাকে মাথা খালি করতে হবে যে অঙ্কন প্রণালীটা তোমার বইয়ে করে দিয়েছে, অঙ্কন প্রণালী এ থেকে বেশি এরকম লম্বা না, এসে গেল যোগ্যতা হয়, কিন্তু ওইটা যখন তোমাকে আনতে হবে মাথায়, অঙ্কন প্রণালী, জ্যামিতি শব্দে কঠিন অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী অর্থাৎ তুমি কি আঁকলে কিটা পাবে ওইটা যে ঠিক করতে পারবে সে জ্যামিতি পারবে। যে হাইট ডিস্টেন্স, যে ফিগার থাকতে পারবে সে কিন্তু হাইট ডিস্টেন্স অঙ্ক পারবে, কোনো অঙ্ক আটকায়। তেমনি জ্যামিতির যে অঙ্কন প্রণালীটা পারবে মাথা থেকে, তার জন্য সে অঙ্ক জ্যামিতি পারবে। তা আমি আজ উনি মারা গেছেন, আমি মিথ্যে বলে লাভ নেই, বীরবাবু বহুবার আমাকে অঙ্ক পাঠিয়েছেন। তোমার ছিল না সামনে তরুণবাবু ছিল নাকি শাস্ত্র মাস্টার ছিল না, দিতে পারি না এ শুভময় জানে। তো ওর ছেলে আমার কাছে পড়তো, ওর ছেলের মাধ্যমে বহুবার আমাকে জ্যামিতি পাঠিয়েছে। ওনার ঠিক আছে, উনি আমাকে চিনতেন না কিন্তু আমার নাম জানতেন, ঠিক আছে এটা তো মাস্টার আমাকে জ্যামিতি পড়ে আছে। ও এত সোজা আমার জ্যামিতিটা, তখন তো ফোনের যুগ থাকে না, এ ফোনে বলবে হ্যাঁ বাহ তো মাস্টারকে ধন্যবাদ জানাই, এবং তোমার অনেক বলেছেন, কিন্তু মারা গেছেন এবং মিস করে বললাম নাই। তাহলে এখন আমার বক্তব্যটা হচ্ছে এই কোয়াড্রেন্ট জিওমেট্রি এমন একটা জিনিস, অনেক কাছে অমৃত সদৃশ্য, অনেক কাছে বিষম হয়, মানে কোয়াড্রেন্ট দেখিসে চলে যায়, যে উইকনেস আছে জ্যামিতিতে তার পক্ষে সত্যি কষ্টকর। আর যে ন্যূনতম ধারণা আছে, যে ক্লাস 9-10-এ 8-9-10-এ 3 জায়গায় যারা এক্সট্রা এন্ট্রি বেশ ভালো করেছে, তাদের দেখো কোয়াড্রেন্টটা খুব সহজ, খুব সহজ, এবং তাদের আটকানো উচিত না। আর যারা ওইসব কারণে মাস্টাররা ঢুকে দিয়েছেন যে উগড়িতে এসছে, তাদের কঠিনই হবে, ভালোই কঠিন হবে। তা 2 বিন্দু আকার হচ্ছে 2 পয়েন্টস ফর্ম, আকার মনে রাখবে 2 বিন্দু আকার হচ্ছে অর্থাৎ দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া হবে, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হবে, সেই বিন্দু আমি সরলরেখা সমীকরণ করতে হবে। তাহলে এরকম একটা এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x1, y, আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x2, y। এটা বলা থাকবে, এটা বলা থাকবে, তবে 2 বিন্দু ওই হেডিংগুলি সব দেওয়া হবে, তোমাকে ইউজ করতে হলে হেডিংগুলো পেতে হবে। এই হেডিংগুলো যে ফর্মটা ইউজ করবে সেই ফর্মে হেডিংগুলো তোমাকে পেতে হবে, কখনো ডাইরেক্ট বলা থাকবে, কখনো ইনডাইরেক্ট বলা থাকবে, ঠিক আছে। তো 2 বিন্দু আকারটা কি হচ্ছে না, দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই বিন্দুগামী যে কোনো সরলরেখা। 2 বিন্দু আকারটা কি বলো, কিন্তু বলেছিল কোয়াড্রেন্ট হয়ে যায়, তোমাকে বলেছিলে যে সরলরেখা হয়ে গেছে, এটা 2 বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে সমীকরণটা কিভাবে করবো, অর্থাৎ 2 পয়েন্টস ফর্ম, 2 বিন্দু আকারটা কি এটাই নাও। আচ্ছা এখন দেখো এখানে সরলরেখা মানে আমাকে পি বিন্দু স্থানাঙ্ক নিতে হবে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক করে নিলাম x, y, ঠিক আছে। তাহলে এখন দেখো এপি যা প্রবণ হবে এবির তো প্রবণ হবে, আমি বললাম একটা বড় চুম্বকে যা প্রপার্টি একটা অন্য চুম্বকের প্রপার্টি, তাহলে এখানে আমি বলতে পারি m of AP সমান টু m of AB বা m of BP বা m of PB যা বলি। তাহলে m of AP টা কি হবে, দেখো কোটি দ্বয়ান্তর বাই বুঝতাম তো, তাহলে কোটি মানে y - y1 বাই x1 x1,
এম অফ এবি এরকম দেখো কোটি দয়ের অন্তর বাই ভুজদান দূরত্ব। তুমি এরকম করতে পারো, এটা করতে পারো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 হয়েছে। আমরা এইটা নিই, একই নিই এইটা, এইটা হলো দুই বিন্দু আকার বুঝেছো। দুই বিন্দু আকারটা কি y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমরা 4 নম্বর যে ফর্মটা পাচ্ছি 2 পয়েন্টস কি হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y2 মাইনাস y1 বুঝেছো। এই হলো আমাদের দুই বিন্দু আকার। উদাহরণস্বরূপ দেখো, ধরো দেওয়া আছে ধরো দেওয়া আছে 1,3 আর এটা -3,2 থাকে, কেউ দেখো। তাহলে এখন দেখো এটা x1 y1 এটা x2 y2, তাহলে AB রেখাটার সমীকরণ কি হবে? সমীকরণ দেখো নোটসেনটা এরকম, কখনো কখনো কোন বই এরকম থাকে দুটো ফুট কি মানে কোলনটা, আর আমরা দেবো ইকুইভ্যালেন্ট, এটা সমীকরণ চিহ্ন বুঝেছো। এবি রেখার সমীকরণ বলা যা এবি ইকুইভ্যালেন্ট বলা একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এবি সমীকরণ হচ্ছে, তাহলে কি হবে আগে সূত্র লিখবে y মাইনাস y1 বাই x মাইনাস x1। এই অঙ্ক করার আগে সূত্রটা আগে উল্লেখ করবে অবশ্যই, এর তোমার প্রয়োজন হলো মাস্টার প্রয়োজন হলো, তুমি কোন সূত্র ইউজ করছো তুমি বুঝতে পারবে, মাস্টার বুঝলে বা তোমার ভুল হবে না। তাহলে এখন দেখো y মাইনাস y1 এটা x1 এটা y1, তুমি এটাকে x1 y1 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, রেজাল্ট গেছে। তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y2 মাইনাস y1, ভালো দেখো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 লিখে হলো y মাইনাস 3 বাই x মাইনাস 1 মাইনাস 1 বাই মাইনাস 7। সরল করো, তাহলে কি হবে 4y মাইনাস 12 সমান x মাইনাস 1, তাহলে x মাইনাস 4y প্লাস 11 ইকুয়াল 0। দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রাখতে আছে, বুঝেছো। তাহলে কি হলো আমরা দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে দুই বিন্দু আকার করতে পারি দেখো, কথা বুঝছেন তো? আগে এই সূত্রটা সবসময় লিখবে, যত লিখবে তত মুখস্থ হবে, এবং সব ধরনের পরীক্ষা তুমি লিখবে, তাদেরকে মাস্টার তুমি বুঝে লিখবে এই ফর্মটা ইউজ করছো, তুমি তার লিখবে না দুই বিন্দু আকার করে লিখবে কি ততদিনই তুমি লিখবে যখন থিওরিটা পড়বে, তখন দেখবে দুই বিন্দু আকারটা এরকম বুঝেছো, বিন্দু প্রবণ আকার এটা। কিন্তু যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তো লিখবে না দুই বিন্দু আকার বা বিন্দু প্রবণ আকার, তখন তোমাকে ডাইরেক্ট ফেলতে হবে সে বিশ্বাস হবে, বুঝেছো। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা যখন লিখলে কি হবে তোমার মুখস্থ থাকবে, এটা তুমি ভুল ভ্রান্তি যে কিছু করো সেটা বুঝতে পারবে, আর না তুমি মাস্টার বুঝিয়ে দিতে পারবে। তাহলে দুই বিন্দু আকার আমরা পেলাম। পাঁচ নাম্বার দেখো ছেদিতাংশ আকার। বইয়ে পড়বে কত আছে দেখবে, যে কোনো বইয়ে, এটা বলে ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট। হেডিং গুলি বলা থাকবে ছেদিতাংশ আকার মানে কি, দেখো একটা প্রথম করছি পূর্ণ ছেদিতাংশ, বুঝলে সেই ছেদিতাংশ কি ওয়াই অক্ষ ছিল, এখন ছেদিতাংশ আকার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ উভয়ই ছেদিতাংশ বলা থাকে, অর্থাৎ মূল বিন্দু থেকে কত দূরে এক্স অক্ষ ছেদ করে সরলরেখাটা, আর মূল বিন্দু থেকে কত দূরে ওয়াই অক্ষ সরলরেখা ছেদ করে এটা বলা থাকে। তাহলে এখন দেখো এই তুমি এসছো, হ্যাঁ তুমি না হলে খুশি হবো, তোমার পড়া হবে না, আমি তোমাকে বলেছি তুমি বাড়ি গিয়ে পাঠিয়ে ফোন করো, আমি বলে দিচ্ছি তোমাদের পড়া হবে না। সায়েন্সের ক্যান্ডিডেট নয়, সায়েন্সের ক্যান্ডিডেট হবে ধীর স্থির, যেটা বলবো সে শুনবে। তোমরা এই গ্রুপে ম্যাক্সিমাম ছেলে দেখছি যে পড়া কম অনুযায়ী, কিন্তু বিশাল আমি বলছি তুমি দেখছি কন্টিনিউস মোবাইল দেখছো, ওইটা তো বাঁচাবে একদম বাঁচাবে না। তাহলে তাই যদি বাঁচাতো তাহলে আমেরিকা মোটামুটি ভারতকে 1 লক্ষ দিয়ে গুণ করলে আমেরিকার সম্পদের পরিমাণ হবে, তাহলে আমেরিকা সবাই এই মোবাইল নিয়ে করতো আর কেউ পড়ালেখা করতে যেত না, কখন করতে যেত না। তুমি যদি না আসো খুশি হবো, আমার প্রয়োজন নেই, আমি ওরকম
ইনঅ্যাটেন্টিভ ছেলে পড়তে চায় না, হ্যাঁ আমার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ ওরকম পড়তেছ না, মাস্টার দেখে নেবে, মাস্টার ডেট পড়ে গেছে, আর এসো না, হয় ভালো করে পড়ো, তাহলে এসো না, ডেট পড়ে গেছে। তাহলে ছেদের অংশ আকার কি হচ্ছে না, সরলরেখাটা এক্স অক্ষকে মূলবিন্দু থেকে কত দূরে ছেদ করে আর ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে কত দূরে ছেদ করে, এটা বলা থাকবে। তাহলে তার আকৃতিটা আমরা করার চেষ্টা ফিরে রাখতে হবে। আশ্চর্য বলে এই নেটগুলো মানে কি যে ওরা পায়। তোমার ক লাখ টাকা দামি ফোন আছে, আমার তো মনে হয় আমার তার থেকে বেশি দামি আছে, জানি না তোমার কত কোটি টাকা দাম, অ্যাপেল ফোন নিশ্চিত নয়, কত কোটি টাকা। আমার তো 26,000 টাকা দামি ফোন আছে, এই আমার যে খাটি দেখো 26,000 দাম, 26,000 টাকা দাম। আমাকে দেখে ঘাট থেকেছে, বসে আমি তো পড়ায় তোমার যেমন করে বসে খাটি বলে আমার হাত থেকে গেছে মোটি না। তুমি বলবে আমি মোবাইলে জানি নাকি, মোবাইলে মোটামুটি সব জিনিস জানি কম বেশি, হয়তো তুমি আমার হয়তো অ্যাডভান্স হয়তো বেশি জানতে পারো, কিন্তু তারপরে এই নয় আমি একবারে বোকা, কখনো না, কখনো না। কিন্তু ওটাকে ফ্যাশন করে নেবো আমার ফ্যাশন ফ্যাশন, ওটা হয় না। তাহলে এখন দেখো ছেদাংশ আকার হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম মানে ধরো সরলরেখাটা এরকম আকৃতি, মনে করো এক্স অক্ষ ছেদ করলে এই বিন্দুতে, ওয়াই অক্ষ ছেদ করলে বি বিন্দু, তাহলে করছো ও এ বলা থাকবে, অর্থাৎ সরলরেখাটা এক্স অক্ষকে মূলবিন্দু থেকে কত দূরে ছেদ করে এটা বলা থাকবে, আর সরলরেখাটা ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে কত দূরে ছেদ করে এটা বলা থাকবে। মনে করো এই ডিস্টেন্সটা বলা আছে এ, আর এই ডিস্টেন্সটা বলা আছে বি, ঠিক আছে। তাহলে শুধু না এই বিন্দু স্থান কত হবে, এক্স অক্ষ মাধ্যমিক পড়োটা নাকি দেখেছিস তো বলো না, এক্স অক্ষের উপর 0, হ্যাঁ তবে তাহলে এই ভুজ আছে কোটি তো নাই, এক্স অক্ষের কোটি বাবু দেয়। আবার দেখো বি বিন্দুর ক্ষেত্রে দেখো কোটি আছে, ভুজ তো নাই, তাহলে 0, ঠিক আছে। এখন দেখো আমাদের সরলরেখার সমীকরণ মানেই তার সঞ্চয় পদ, তাহলে আমাকে অবশ্যই পি বিন্দু স্থানাঙ্ক ধরতে হবে এক্স, এখানে পি বিন্দু যেখানে খুশি নিতে পারো, এখানে এখানে যে কোনো জায়গায় নিতে পারো, কোনো অসুবিধা নেই। তার সচল বিন্দু এটা ফিক্সড, এটা স্থির বিন্দু, এ বিন্দু বি বিন্দু স্থির, কিন্তু পি বিন্দু স্থির না। এখন দেখো আমরা ইজিলি বলতে পারি এপির প্রবণতা মানে এ বির প্রবণতা, পারি না? এই তো এপির যা প্রবণতা এগুলো দিতে হবে, কারণ তো একটা রেখারই তো অংশ। তাহলে এম অফ এপি দেখো, এম অফ এপি মানে কোটি দ্বয়ের অন্তর y minus 0 by x minus a, m of ab কোটি দ্বয়ের অন্তর b minus 0 by 0 minus a, বুঝতে দেখো এর কোটি b দেখো শুনুন, তো b minus 0, তাহলে এর ভুজ 0, এর ভুজে ডিফারেন্স 0 minus a, তাহলে এখন তুমি তাকিয়ে দেখো এটা হচ্ছে মাইনাস b বাই a, তো দেখো তাহলে y by b করলাম মাইনাস এক্স মাইনাস এ ওয়াই করলাম, একান্ত করছি এই ওয়াই প্লাস বিকে এসছে, এই তো অবশ্যই চলে যাবে। তাহলে এখন দেখো তো বিশ্লেষণ করলে ওয়াই বাই বি সমান বিশ্লেষণ করলে মাইনাস এক্স বাই এ মাইনাস প্লাস, লিখে গেল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান গেল। তাহলে ছেদাংশ কাটে গেল এক্স বাই এক্স অক্ষে ছেদাংশ প্লাস ওয়াই বাই এই তো এক্স বাই এ মানে কি এক্স বাই এক্স অক্ষে ছেদাংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষে ছেদাংশ শোনে। তাহলে কি পেলাম 5 নাম্বার ফর্মটা পাচ্ছি, দেখো কি ফর্ম না ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম কি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান, বুঝেছো? এখানে দেখো অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি, ধরো এক্স অক্ষের ছেদাংশটা বলা আছে 10,0,
ওয়াই অক্ষে ছেদাংশ বলা আছে 0,7 বললো এক্স অক্ষটাকে ছেদ করছে 10,0 বিন্দুতে সরলরেখা আর ওয়াই অক্ষ ছেদ করছে 0,6 বিন্দুতে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এর মান 10, বি এর মান 6, তাহলে সরলরেখা সমান কি হবে x বাই a প্লাস y বাই b সমান দেখো ছেদাংশ আকার দেওয়া আছে, তাহলে x বাই 10 প্লাস y বাই 6 সমান 30 লসগু 3x প্লাস 5y, তো 3x প্লাস 5y সমান 30 সরাসরি দেখো ax প্লাস by প্লাস c গুলো যোগ করে বুঝেছো, তাহলে 3x প্লাস 5y সমান 30 এটা গেল। তাহলে কি কি কখন কোনটা অ্যাপ্লাই করবে প্রশ্ন অনুযায়ী বুঝতে হবে। এই যে এত ফর্ম শেখাচ্ছে এই ফর্মের মধ্যেই সব আসবে এবং তোমার এমন কোনো মেথড নেই যে এই ফর্মগুলো বাইরে হবে, যত সরলা করবে যাই করবে এই যে ফর্ম শেখাচ্ছে এই ফর্মের মধ্যে আসতে হবে, এর বাইরে কোনো কিছু নেই এই ফর্মের বাইরে। ঠিক আছে, তাহলে গেল ইন্টারসেপ্ট ফর্মটা হচ্ছে x বাই a প্লাস y বাই b সমান 1 অ্যাপ্লাই দেখলাম লিখলাম। এরপর আমরা শিখব অভিলম্ব আকার। অভিলম্ব আকার, অভিলম্ব আকার এগুলো আবার ক্লাস 12 পড়তে হবে, 3 ডাইমেনশনে পড়তে হবে। এটা হচ্ছে নর্মাল ফর্ম, নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার কি হবে না এই সরলরেখাটা মূল বিন্দু থেকে দূরত্ব বলা থাকে আর ওই দূরত্বটা x অক্ষের সঙ্গে কত কোণ করে বলা থাকে। দেখো কেমন, দেখো x ডট ও x y ও y ডট, দেখো সরলরেখাটা এরকম ধরো x অক্ষ ছেদ করছে এই বিন্দুতে, y অক্ষ বি বিন্দুতে, এর মূল বিন্দুর দূরত্ব বলা থাকবে, এটা বলা থাকবে মূল বিন্দুর দূরত্ব বলা থাকবে আর এই দূরত্বটা x অক্ষের সঙ্গে কত কোণ করে এটা বলা থাকবে। তাহলে এইটা বলা থাকবে আলফা আর এই OC দূরত্ব হচ্ছে পি। কি বলা থাকবে না সরলরেখার অভিলম্ব আকার মানে কি অভিলম্ব লম্ব তো কোথা থেকে মূল বিন্দু, মূল বিন্দুকে লম্ব দূরত্বটা বলা থাকবে আর ওই লম্ব দূরত্বটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে সেই কোণটা বলা থাকবে, অর্থাৎ এই আলফাটা বলা থাকবে। ঠিক আছে, তাহলে এখন তুমি তাকিয়ে দেখো এটা যে আলফা হয়, এটা যে আলফা হয় তাহলে এটা কত হবে অবশ্যই না হ্যাঁ 90 তো এটা কত হবে অবশ্যই আলফা হবে। দেখো 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি মান আলফা, এটা অবশ্যই আলফা তো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ও সি এ ত্রিভুজের এই ও সিটা বলা আছে, তো ও এটা বার করতে হবে। তাহলে আমি যদি এরকম করি ও সি বাই ও এ লম্ব লম্ব বাই অতি সমান কি হবে শ্রেয়া সাইন কত হবে হ্যাঁ তোমার দেখে তাই মনে হচ্ছে ও সি বাই ও এ, তাহলে এইটা যদি ধরি তাহলে কি হবে সাইন হবে কি ভালো দেখো এই ত্রিভুজ দিচ্ছি তো নব্বই তো, তাহলে এইটা তো ভূমিস্থ কোণ, তাহলে দেখো এইটা ভূমি এটা অতিভুজ লম্ব, লম্ব বাই অতি মানে অবশ্যই সাইন, তাহলে গেলটা কস কত। আচ্ছা দেখো তো ও সি দূরত্ব তো বলা যায় কি বাই ও এ সন্ধু কস পাবো, তাহলে ও এর দৈর্ঘ্যটা কি হবে গেল রেখে দেওয়া উচিত, ও এটা কি হবে পি বাই কস হবে না হবে, তাহলে ও এটা যদি পি বাই কস হয় তাহলে এ স্থানাঙ্ক নিশ্চিত পি বাই কস কমা শূন্য হবে। এবার তো বললাম যে ও এটা হলো এ, তো দেখো মনে হয়েছিল মনে হচ্ছে। আচ্ছা এরপর দেখো আমরা এরপর চিন্তা করো এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা নটি, তাহলে আমরা ওসি
বাই ও বি করবো, ঠিক আছে? ও সি বাই ও বি করবো, আন্দাজে বলবো না, লম্ব বাই অতি, তাহলে এই কোণটা তো সাইন, তাহলে কি হলো, এটা যদি পি দেওয়া আছে ওসি মানটা, তাহলে ও বিটা হলো সাইন আলফা, তাহলে ও বি দৈর্ঘ্যটা কি হবে পি বাই সাইন আলফা। তাহলে এটা যদি বি হয়, যদি বি হয় তো 0, বি হয় তো, তাহলে এর স্থানাঙ্কটা অবশ্যই 0, পি বাই সাইন আলফা, না? তাহলে এইটা দেখতে পাচ্ছ তো অরিজিনাল ছেদাংশাকার, কি আকার? ছেদাংশাকার তো, হ্যাঁ? তাহলে ছেদাংশাকার মানে দেখো, তাহলে x বাই ও এ প্লাস y বাই ও বি সমান এক, বুঝছো? এটা তো এ মানে আর ও বি মানে বি, তাহলে কি হলো দেখো দেখি x বাই ও এর মান কত পেয়েছি, p বাই cos আলফা, তাই না? y বাই ও বি মান কত পেয়েছি, p বাই sin আলফা পেয়েছি, সন্দেহ এর তো লাগা আছে মাথা পা বুক পেট, কি হবে এটা x cos আলফা বাই p হবে, মাথা পা বুক পেট তো y sin আলফা বাই p সমান লিখে গেল x cos আলফা প্লাস y sin আলফা, ঠিক আছে? বুঝেছো? তাহলে এখানে কি পাচ্ছি, 6 নাম্বার পাচ্ছি নরমাল ফর্ম। এখন দেখো তাহলে কি হবে x cos আলফা প্লাস y sin আলফা, বুঝেছো? এই 6টি ফর্ম তোমাকে সারা জীবন মনে রাখতে হবে, সারা জীবন যতদিন অঙ্কের সময় থাকবে তাছ এই 6টি ফর্মের বাইরে সরলরেখার আর কোনো ফর্ম নেই, বুঝেছো? এই 6টি ফর্ম থেকে তোমাকে ভালোভাবে সারা জীবন রপ্ত করতে হবে, মাথা বুঝে? তাহলে আমরা প্রথম পেয়েছি প্রবণতা ছেদাংশকার, ওই হেডিংগুলি বলা থাকবে বা অ্যাপ্লাই করতে হলে হেডিংগুলো মান দিতে হবে। তাহলে প্রবণতা ছেদাংশকার মানে কি, অর্থাৎ সরলরেখাটার প্রবণতা বলা থাকবে, আর ওয়াই কোথায় মূলবিন্দুকে ছেদ করছে কত দূরে এটা বলা থাকবে, এম বলা থাকবে অর্থাৎ সি বলা থাকবে, তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস। তারপর কি বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার, তাহলে বিন্দু স্থানাঙ্ক x1, y বলা থাকবে আর প্রবণতা m বলা থাকবে, তো তার সমীকরণ কি হবে y minus y1 সমান m into x minus x1। এরপর কি সিমেট্রিক ফর্ম, আর কিন্তু প্রবণতা নয় আনুতি বলা থাকবে, অর্থাৎ আনুতি থিটা বলা থাকবে, তাহলে কি হবে x minus x1 by cos থিটা সমান y minus y1 by sin থিটা সমান r। আর মানে কি x1, y1 থেকে যে কোনো বিন্দু দূরত্ব, x1, y1 বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব চাপ দেখা দিতে পারে। আচ্ছা 4 নম্বর যে 2 পয়েন্টস ফর্ম, অর্থাৎ দুটো বিন্দু স্থান বলা থাকবে, একটা x1, y1 বলা থাকবে আর একটা x2, y2 বলা থাকবে, তার দুই বিন্দু স্থান বলা থাকবে, দুই বিন্দু আকারটা ফেলে গেবে y minus y1 by x minus x1 সমান y2 minus y1 by x2 minus x1। তারপর দেখো ইন্টারসেক্ট ফর্ম, অর্থাৎ কোন সরলরেখা x অক্ষকে মূল বিন্দু থেকে কত দূরে আর y অক্ষকে মূল বিন্দু থেকে কত দূরে ছেদ করবে এটা বলা থাকবে, তার আকার হচ্ছে x by a plus y by b equal to 1। এই 6টা আকৃতি করতে গেলে আগে ফিগার লাগবে, ভিডিওটা পড়ব ফিগার লাগবে, ফিগার আগে করবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর লাস্ট ফর্ম হচ্ছে নরমাল ফর্ম বা অভিলম্বাকার। অভিলম্বাকার মানে কি মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব পিটা বলা থাকবে, আর ওই দূরত্বটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ করে আলফাটা বলা হয়, তাহলে তার অভিলম্বাকার হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান 2। এই হলো 6টা আকার আমাদের 2 ডাইমেনশন ফিগারের যে সরলরেখার আকার আছে, এর বাইরে কিছু আকার নেই। এই 6টি আকারকে তুমি লক্ষ লক্ষ অঙ্ক করো, 6টা আকারকে নিয়ে করতে হবে, এর বাইরে কিছু হবে, ঠিক আছে? এখন দেখো আমরা এরপর কি করে কি করব, দেখো ধরো আমরা এরপর ওয়ার্কিং রুল শিখতে হবে। ওয়ার্কিং রুল অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখা লম্ব দূরত্ব বার করতে হবে। দেখো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে না মনে করো ax plus by plus c, বললাম না যে কোনো সরলরেখা পরিচিতি দিতে। আচ্ছা বহিস্থ বিন্দু
মনে করো এই পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, এখান থেকে লম্ব দূরত্ব বার করতে হবে, অর্থাৎ পি কিউ বার করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে x প্লাস y প্লাস c ইকুয়াল টু 0। আর বহিস্থ কোনো বিন্দু মানে এই রেখার উপর নয়, এর বাইরে কোনো বিন্দু দেওয়া থাকবে x1, y1। তাহলে এখন এখান থেকে লম্ব দূরত্ব পি কিউ বার করতে হবে। তাহলে কি হবে দেখো, পি কিউ এই লম্ব দূরত্বের জন্য প্রথমেই পড়বে মডুলাস দেবে, এই ওয়ার্কিং রুল তোমাকে জানতে হবে। দেখো এর এক্স এর জায়গায় এর ভুজটা বসাবে, ওয়ার্কিং রুলটা বুঝতে পারছো, এই যে এক্স আছে এর ভুজটা বসাবে, বিন্দুটা ভুজ বসবে, প্লাস এর যে ওয়াই আছে তার যে উল্টো বসবে, ধ্রুবক পদ আনচেঞ্জড অর্থাৎ তার কোনো পরিবর্তন যা থাকবে তাই বসে, বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ একক। এক্সাম্পল দেখাচ্ছি না, আমি বুঝলাম না। তাহলে বহিস্থ বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বার করতে গেলে প্রথমে মডুলাস দিতে হবে, সরলরেখার ভুজেতে বিন্দুর ভুজ বসাতে হবে, সরলরেখার কোটিতে বিন্দুর কোটি বসাতে হবে, আর ধ্রুবক পদ যা থাকবে তাই বসে যাবে, বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। বুঝেছো? এটা সারা জীবন মনে রাখতে হবে, সব জায়গায় লাগবে। দেখো এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। ধরো এই সমীকরণটি আছে 2x দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। এই তো ax প্লাস by প্লাস ইকুয়াল টু 0 এমন থাকবে। আচ্ছা এই পয়েন্টটা মনে করে দেওয়া আছে 0,10। শোনো তুমি এমনি করো, ধরো -2,10, ঠিক আছে? তাহলে এটা বহিস্থ বিন্দুর উপর নয়, কেন নয় দেখো একে সিদ্ধ হচ্ছে কি, দেখো -6 -40 প্লাস 7 হচ্ছে কি, সিদ্ধ করলে এর উপরে পয়েন্টটা, আর সিদ্ধ করলে বাইরে বাইরে কেন করে না, এই পয়েন্টটা এখানে বসাবে, ডান দিকে শূন্য আছে, যদি বাঁ দিকটা শূন্য হয়ে যায় সিদ্ধ হচ্ছে, তার মানে এই পয়েন্টটা এর উপর হবে, অর্থাৎ এর উপর হবে, সিদ্ধ না করে বাইরে। এখন দেখো পি কিউ এর লম্ব দূরত্ব বার করার জন্য কি করবো, ওয়ার্কিং রুলটা দেখো, প্রথমে মডিউলাস হতো, এর ভুজ কত এক্স, তো তার জায়গায় -2 বসাবো, আচ্ছা এর কোটি কত ওয়াই, তো তার জায়গায় কোটিটা বসাবে 10 প্লাস 7 ক্লোজ করে দাও, 7 ধ্রুবক পদ আছে সব বসে গেল, সেখানে -7 করতে পারি না, যা থাকবে তাই বসে, ওটা ধ্রুবক পদটা আনচেঞ্জ, বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, ঠিক আছে? তাহলে কি হলো এটা, মডুলাস -6 -40 প্লাস 7 3 4 5, তাহলে -41 যুক্ত 7 মানে মডুলাস -39/5, মড -39 মানে 39, তার মানে 7.8 চলো। তাহলে -2,10 থেকে লম্ব দূরত্ব কত হলো 7.8। বুঝলেন? হবে তোমাকে এই ওয়ার্কিং গুলো মনে রাখতে হবে, যা শেখাচ্ছি তা তোমাকে অক্ষর অক্ষর পালন করতে হবে। তোমাদের বই শোন নাই, বই শুনতে পারবেও না, দেখ না বই খুঁজবে আমি কত বড় বানাচ্ছি, তাহলে বুঝতে হবে। আমি যে ফর্মে শেখালাম সেই ফর্ম বই নেই, ওইটা যে ওই নম্বর আছে, কিন্তু ওদের বোঝানো আলাদা, আমরা আমাদের মতো বুঝালাম, ওরা ওদের মতো বুঝাবে, ঠিক আছে? ওরাও যেটা বলতে চাইছে আমিও সেটাই বলতে চাইছি, কিন্তু তুমিও কলকাতা যাচ্ছ আমিও কলকাতা যাচ্ছি, আমার তো পার্থক্য যেত, তোমার ইন্দাস দিয়ে গেলে আমি হচ্ছে বলতে হতেই ব্যাপার পার্থক্য, কিন্তু আমরা 200 সবাই এক জায়গায় এসে পৌঁছাবো। সেরকম আমরা যে এই যে 6টা ফর্ম শেখালাম, 6টা ফর্ম ম্যাক্সিমাম তো বই শোনাবো। আমি যেমন বুঝালাম ভিডিও আছে তো, আমি তো বাদ মারতে পারবো না, আমি যেমন বুঝাইছি ভিডিও পেয়ে যাবে, বইটা খুলবে, যে কোনো বই খুলবে, বুঝলে না? কারণ আমি তো আমাদের মতো করলাম, আমরা যেমন শিখেছি আমাদের মাস্টার যেমন শেখাইছেন আমি তেমন করেছি, আমি ওদের মধ্যে যাবো না, পারবো না তো। তাহলে কি হলো, বহিস্থ বিন্দু থেকে কোনো রেখা লম্ব দূরত্ব বার করতে কি করতে হবে, প্রথমে মডুলাস দিতে হবে, এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি, ধ্রুবক পদ আনচেঞ্জ থাকবে, বাই রুট ওভার এক্স সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা শিখব 3টে বিন্দু সমরেখা শর্ত। 3টে বিন্দু
কখন সমরেখা বা সমরেখা তুমি প্রমাণ করবে, বুঝেছো? ধরো তিনটে বিন্দু আছে, এ ওয়ার্কিং রুল শিখবে, এগুলো কিন্তু প্রমাণ করতে যাবে না, ওয়ার্কিং রুলটি তোমার জানতে হবে, যেটা মেন। ধরো এই তিনটে বিন্দু স্থান কোথায় আছে, x1, y1, এটা x2, y2, আর এটা x3, y3, তিনটে বিন্দু স্থান কোথায় আছে? আচ্ছা সমরেখা তুমি জানলে, সমরেখা যদি প্রমাণ করতে হয় কতগুলো জিনিস আছে দেখো। সমরেখা কোলিনিয়ার হওয়ার প্রথম শর্ত কি হবে, এটা মাধ্যমিকের নিয়ম অনুযায়ী এটা যদি কোলিনিয়ার প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে না, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করতে হবে। মনে পড়ছে? শূন্য হবে, এটা ক্লাস 10 এর ধারণা নিয়ে, 9 10 বুঝেছো? এটা 11 12 এর কোনো ধারণা নয় যে সমরেখা প্রমাণ করতে গেলে কি করতে হবে না, তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। সেই ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে সমরেখা বুঝতে না। মাধ্যমিক তো পড়েছিল আমি জানি না, মনে আছে পড়ো না। কোলিনিয়ার প্রমাণ করতে গেলে কি করতে হবে না, মাধ্যমিকের ধারণা অনুযায়ী ত্রিভুজটা ক্ষেত্রফল বার করবে। যদি ত্রিভুজটা ক্ষেত্রফল শূন্য হয় তাহলে বিন্দুগুলো সমরেখা। কারণ দেখো যদি ক্ষেত্রফল শূন্য না হয়, এরকম যদি হয়, এই যেমন যদি হয় তাহলে ত্রিভুজের মান ক্ষেত্রফল মান থাকবে তো। যখন এইটা নামতে 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 যখন এখানে পৌঁছে যাবে তখন ক্ষেত্রফল থাকবে কি, বুঝেছো? এটা এরকম ক্ষেত্রফল কমছে, দেখো কমছে কমছে, 100 শূন্য যাবে, তাহলে কি হবে ক্ষেত্রফল যখন শূন্য হবে তখন সমরেখা হবে। এটা গেল মাধ্যমিকে, এটা ইউজ আমরা করি না, খুব কম ইউজ করি। 2 নম্বর, কোলিনিয়ার প্রমাণ করার জন্য আমরা কি করবো না, এবি প্রবণতা বার করবো আর বিসি প্রবণতা বার করবো, সমান দেখাবো, বুঝেছো? আমি বললাম একটা বর্জমুখে যাবো পাটি, পঞ্চমুখে যাবো পাটি, এই আমার এই যে গোটা আঙুলটা তার যে পাটি হবে, এখানে কাজ লাগবে, গোটা আঙুল যে কোনো জায়গায় লাগবে তো না হবে, তাহলে আমার একটা যে নখকে দেবে সমান কেটে যায়, তার কিছু মুছে যায়, তাহলে একটা বড় চুম্বকের যে প্রপার্টি পঞ্চমুখের প্রপার্টি। তাহলে আমি যদি এরকম করি, এম অফ এ বি সমান এম অফ বি সি বা এম অফ এ সি দেখাতে পারি, তাহলে সমরেখা। হ্যাঁ, কই সমরেখা হবে না, দেখো এটা এম অফ এ বি আর এম অফ বি সমান হবে, কখনো হবে যদি একই জায়গায় না হয়। তাহলে এর যদি প্রবণতা 2 হয়, এর প্রবণতা 1 2 হলো, কি 1 3 হলো, কি 1 4 হলো, এর 2 হলে কোনো 2 হবে না, হতে পারে, বুঝেছো? কখনো হবে না যে এই এ বি এর প্রবণতা কোনো কারণ পাইলাম 2 আর বি সি প্রবণতা 2 হতে পারে না, যদি না তো সমরেখা। তাহলে সমরেখা প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি কি না, এম অফ এ বি অর্থাৎ এ বি প্রবণতা সমান এম অফ বি সি দেখো কিংবা এম অফ এ সি দেখো, বুঝেছো? তো সমরেখা। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কেস, 3 নাম্বার কেসটা এখানে দেখছো, এইটা সবথেকে সহজ প্রমাণ, এইটা সবথেকে সহজ প্রমাণ, ইজিয়েস্ট মেথড। আমরা বহু ক্ষেত্রে এটাই ইউজ করব, বুঝেছো? এবার থার্ড প্রমাণ হচ্ছে, আমরা দেখো এ বি সমীকরণটা বার করে নেব, এ বি এর ইকুয়েশন নির্ণয় করব। এই এ বি এর ইকুয়েশন কি সি বিন্দু সিদ্ধ করে? দেখো আমরা একটা কথা মনে রাখবো, রোম দেশে বাস করলে রোমানদের মতো আচরণ করতে হবে। আমি ইংল্যান্ডের বাসিন্দা হতেই পারি, হয়তো ইংল্যান্ডে ছিলাম, আজকে ইংল্যান্ডের থেকে আমি যখন ভারতীয় সংবিধানের আওতাভুক্ত হব, ভারতের সিটিজেনশিপ নেব, তখন ভারতের সংবিধানকে পুরো মানতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি ইংল্যান্ডে থাকতাম বলে, ইংল্যান্ডে যেমন খোলামেলা সব থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে এটসেট্রা, একটা মেয়ে একটা ছেলের সঙ্গে দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিছুই ব্যাপার নাই, আমাদের সাথে হবে না। ওখানে যেমন বে অফ হয়ে থাকে, এখানে থাকতে হবে না, বুঝেছো? আবার ধরো তুমি ইন্ডিয়ায় থাকতে, কনজারভেটিভ ফ্যামিলি, কোনো ছেলে মেয়ের মুখ দেখতো না, বা ছেলের সঙ্গে মেয়ের মেলামেশ থাকে না, তুমি ইংল্যান্ডে যাও, কোনো সব আছে, তুমি যখন কনজারভেটিভ থাকো না, মেয়ে রেখে দেওয়া তোমাকে ওদের দেশে। তার জন্য বলা হয় রোম দেশে বাস করলে রোমানদের মতো আচরণ করতে হবে, যে দেশে বাস করবে সেই দেশে নীতি মানতে হবে।
তাহলে এখন দেখো এই এ বি রেখাটা যদি সি বিন্দু নামে হয় তাহলে এ বির সমীকরণ সিদ্ধ করতে হবে। আমি কি বললাম রোম দেশে বাস করলে রোমান অঙ্কন করতে হবে। তাহলে এ বির দেশ তো এটা, সি যদি ওই দেশে থাকে তো সি কে অবশ্যই এ বি নীতি মানতে হবে। আমি দেখছো এটা এ বি তো এই অসীম করে বিস্তৃত বাবা। যদি সি কে এ বির দেশে বাস করতে হয় তা সি কে অবশ্যই এ বি নীতি মানতে হবে, অর্থাৎ এ বি সমীকরণ মানতে হবে। বুঝেছো? এই এ বি সমীকরণ নির্ণয় করতে হবে। এরপর দেখো যদি সি এ বি কে সিদ্ধ করে, যদি সি এ বি কে সিদ্ধ করে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, সিদ্ধ করে মানে কি এক্স ওয়াই মানটা বসাবো, এক্স থ্রি ওয়াই থ্রি বসাবো, বসিয়ে যদি দেখা যায় যে বাম পক্ষ সমান ডান পক্ষ সিদ্ধ করে, তাই যদি সি বিন্দু এ বি কে সিদ্ধ করে তবে এ কমা বি কমা সি সমান হবে। আমি কি বলতাম বুঝলাম? কখনো এটা করবো কখনো এটা, এটা চলে না, মাধ্যমিক পরে চলে, বুঝেছো? এইটা করলে তুমি ফেসে যাবে, কারণ এইটা কখনো দেবে না, বলবে তিনটে বিন্দু দেবে প্রমাণ করে সময় রেখো, আর যে রেখার উপর অবস্থিত সেই রেখার সঙ্গে মাত্র কোন দিকে করতে হবে, যে রেখার উপর অবস্থিত এই তো, তাহলে এই বিশ্বমন্ডল বার করতেন তো, তাহলে এটা এক যেহেতু বাকি বলবে, বলবে তিনটে বিন্দু সমরেখা প্রমাণ করো, তারপরে বলবে যে রেখায় অবস্থিত সে সমীকরণ করো। তাহলে এটা বলতে হবে না, এটা সমরেখা প্রমাণ করা যাবে, তাহলে রেখার সমীকরণ বেরোবে না, আর এটা তো সমীকরণ বেরোবে না, কিছুই বেরোবে না, তাহলে তখন তো এটা ইউজ করতে হবে। বুঝেছো? তাহলে কি হবে এ বি সমীকরণটা বার করলে বা এসির সমীকরণটা বার করলে এ বি বিন্দু সিদ্ধ করলে, বা বিসির সমীকরণ বার করলে এ বিন্দু সিদ্ধ করলে, বুঝেছো? যেটা খুশি দুটো বিন্দু আকার, দুটো বিন্দু দিয়ে সমীকরণটা বার করতে হবে। সেই সমীকরণটা যদি রিমেনিং পয়েন্টটা সিদ্ধ করে তাহলে সমরেখা আছে না। এই তিনটে পদ্ধতিতে আপাতত তোমাদের ক্লাস 11-এ শিখতে হবে। ক্লাস 12 আবার অন্য কিছু শিখবে। ক্লাস 12-এ আবার কোলিনিয়ার থাকে, তখন কিন্তু 3 ডাইমেনশন থাকে, 2 ডাইমেনশন না, তখন আবার এই তিনটে থাকবেই, তার সাথে আবার আরো 3-4টে ইউজ হবে। এখন আমাদের ক্লাস 11-এ এই তিনটে পদ্ধতির মধ্যে যেটা তোমার সুবিধা লাগবে সেটা করতে হবে। তার মধ্যে 1 নাম্বারটা ইউজ করলে তোমার বোকা বলবে, তুমি বুদ্ধিমান বলবে না কখনো, কারণ ওটা মাধ্যমিক ব্যাপার। 2 নাম্বার 3 নাম্বার যেগুলো ইউজ করতে হবে। যদি বলে শুধু বলে সমরেখা প্রমাণ করো তখন 2 নাম্বার ইউজ করে দেবো, আর যদি বলে সমরেখা প্রমাণ করো তাহলে যে রেখার উপর অবস্থিত তার সঙ্গে প্রমাণ করো, তাহলে আবার এটা হবে না, তাহলে দ্বিতীয় খাটতে হবে। তারপরে এ বি সমীকরণটা বার করবো, সেটা সি বিন্দু সিদ্ধ করছে, বা বিসি সমীকরণটা বার করবো সেটা দেখো এ বিন্দু সিদ্ধ হচ্ছে, বা এস সমীকরণ বার করবো সেটা বিন্দু সিদ্ধ হচ্ছে দেখাবো, তাহলে রেখাটা হয়ে যাবো সমরেখা প্রমাণ করবো। বুঝেছো? এই তিনটে পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো দুটো সরলরেখা তাদের ছেদ বিন্দু বার করতে হবে। দুটো সরলরেখার ছেদ বিন্দু, ছেদ বিন্দু মানে মনে রাখবে সব সময় হচ্ছে সমান। তাহলে দুটো সরলরেখা হতে পারে, একটা সরলরেখা একটা বক্ররেখা হতে পারে, একটা বক্র আর একটা বক্রকে ছেদ করতে পারে, যেখানে ছেদ করতে হবে মানে সমাধান করতে হবে। ধরো এরকম একটা, অনেকেরই বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নাই, সায়েন্স কখনো বোকাদের জন্য নয়, আর যারা চালাক ভাবে ফকটে বেড়ে দেবো তাদের জন্য সায়েন্স নয়। সায়েন্স কিন্তু ধীর স্থির, হ্যাঁ, খুবই মনোযোগী এই ক্যান্ডিডেটের জন্য। যারা সায়েন্স ঢুকেছো তাদের আমি একটা কথা বলছি, কেমিস্ট্রি মুখস্থ বিদ্যুৎ জোরে পেরিয়ে যাবে, ফিজিক্সও পারবে না, ম্যাথ পারবে না। আর বায়োলজি মাধ্যমে ভালো জ্ঞান থাকলে বায়োলজি পেয়ে যাবে, কেমিস্ট্রি মুখস্থ ফিজিক্সও পারবে না, ম্যাথ পারবে না, পারতে পারবো না, ফিজিক্স না পারলে ম্যাথ কোনদিন পারবে না। এমন কোনো ক্যান্ডিডেট পারবে না ফিজিক্স ভালো হচ্ছে ম্যাথ জানো হতে পারে না, সে মিথ্যা কথা বলছে, মাসে মুখস্থ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তাকে প্রশ্ন ঘুরে দিতে পারবে। তাই এখানে ইনঅ্যাটেন্টিভ ক্যান্ডিডেটের কোনো স্থান নেই, এখানে অ্যাটেন্টিভ হতে হবে, মাস্টার যা বলছেন অক্ষর করে পালন করতে হবে, তবে যদি সে কিছু করতে পারে। এখানে দেখো ধরো এ বি সমীকরণ দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 = 0, আর এই সিডি সমীকরণ দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। এর যে ছেদ করছে এই ছেদ বিন্দু বার করতে হবে। বুঝেছো? পৃথিবীতে কোনো মেথড নেই একমাত্র সমাধান,
সেই সমাধানটা চারটার মধ্যে যে কোনো একটা, অপনয়ন, বর্জ্যগুণন, তুলনামূলক আর পরিবর্তন। অপনয়ন, বর্জ্যগুণন, তুলনামূলক পরিবর্তন। তার মধ্যে আমরা দুটো সরলরেখার ছেদবিন্দু বার করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্জ্যগুণন, বুঝেছো? আর একটা সরলরেখা একটা বক্ররেখা বা দুটো বক্ররেখার ছেদবিন্দু কখনোই বর্জ্যগুণ সাজা হয়, তখন পরিবর্তন পদ্ধতি করতে হবে। এই দুটি পদ্ধতি ছাড়া ইউজ হয় না। অপনয়ন তো কোনো ইউজ হয় না, আচ্ছা তুলনামূলক ইউজ হয় না। আমাদের দুটি মেথড, এক বর্জ্যগুণন আর একটা পরিবর্তন পদ্ধতি। তার মধ্যে বর্জ্যগুণনটাই বেশি করি, পরিবর্তন পদ্ধতি তখনই করি যখন দেখা যায় একটা সরলরেখা একটা বক্র থাকে বা দুটো বক্র থাকে। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে ছেদবিন্দু বার করতে গেলে কি করতে হবে? সমাধান করতে হবে। ছেদবিন্দু বার করতে গেলে তোমাকে সমাধান করতে হবে। তার জন্য কি করবো? এই ছেদবিন্দু দেখো এক্স আর ওয়াই যে মানটা পাবো, ছেদবিন্দু এক্স ওয়াই, তার জন্য আমরা করবো a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 = 0। কমেন্ট হলো? তোমার তো বলে যাচ্ছ 11 মিনিট, দেখো ওদের আগে 1 ঘন্টা 40 মিনিট, x বাই 40 মিনিট 24 মিনিট বলে যায়, ঠিক আছে? তাহলে আপ ডাউন আপ, মা দিতে শুরু হবে, যার মান বার করবো তাকে চাপা দেবে। তাহলে দেখো এক্স এর মান বার করছে, এক্স চাপা দেবে, ঠিক আছে? আপ থেকে শুরু, আপের বাঁ দিক, তাহলে এর সঙ্গে এর গুণ মাইনাস এর সঙ্গে গুণ, আপ মানে b1 ইন্টু c2 মাইনাস b2 c1, তাহলে হবে b1 c2 মাইনাস b2 c1, এক্স হলো। তাহলে আপ হয়ে গেছে, এরপর ওয়াই মান বার করছে, ওয়াই চাপা দেবে ডাউন থেকে, ডাউন মানে a2 c1 মাইনাস a1 c2, তাহলে কি হবে a2 c1 মাইনাস a1 c2, ঠিক আছে? এরপর ধ্রুবক পদ বার করছে, আমাদের ধ্রুবক আপ ডাউন আপ, প্লাস থেকে শুরু a1 b2 a1 b2 মাইনাস a2 b1, x সমান এটা হয়, x সমান কি হবে? তাহলে দেখো b1 c2 মাইনাস b2 c1। বর্জ্যগুণন ছাড়া করতে যেও না, কারণ তখনই অপনয়ন করবে যে শুধু যোগ করলে এক্সটা কেটে যায় বা বিয়োগ করলে ওয়াইটা কেটে যায়, এক্ষেত্রে অপনয়ন করবে, বাকি কখনো অপনয়ন করবে না। এইগুলো ক্লাস 2 সব জায়গায় লাগে। ক্লাস 2 যখন ডেট প্রোডাক্ট করবে, ডেট ডিটারমিন করবে, তখন সব অপনয়ন ধরুন গুলি করে দাও, কিছু লাগে না, ওগুলো একটা কিছু হবে না, তোমাকে শিখতে হবে এই বর্জ্যগুণ। এই বর্জ্যগুণ না জানলে ডেটের একটা অঙ্ক হবে না, ডেট কিছু হবে না, তাহলে তোমাকে এখন থেকে শিখতে হবে। অপনয়ন তখনই করবো, তাহলে এটা অপনয়ন করবো, কেন অপনয়ন করবো না? এক্স প্লাস ওয়াই সমান 10 আছে আর এক্স মাইনাস ওয়াই সমান 1 আছে, এক্ষেত্রে শুধু কেন শুধু বর্জন করবো? দেখো যোগ করলে কি হবে? ওয়াইটা কেটে যাবে, 2x সমান 11, এইগুলোকে আমরা অপনয়ন করবো। বাকি সহজ যদি অপনয়ন না হয় কখনো অপনয়ন করবো, বুঝেছো? অপনয়নটা আমরা এক প্রকার বাদ দেব। আচ্ছা y সমান দেখো a2 c1 মাইনাস a1 c2, তাহলে এই যে x y মান পেলাম ছেদবিন্দু, বুঝতে হবে? তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু বার করতে হবে, সমাধান করতে হবে। সমাধানটা 199টা বর্জ্যগুণ, একটা পরিবর্তন সরলরেখার ক্ষেত্রে 199টা বর্জ্যগুণ, আর একটি হচ্ছে তোমার পরিবর্তন পদ্ধতি। অপনয়ন তুলনামূলক সব ভুলে যাবে, ওগুলো কিচ্ছু খায় লাগবে, ওগুলো প্রয়োজন নেই, দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা দুটো সরলরেখার ছেদবিন্দু বার করতে হলে কি করবো না? তাদেরকে সমাধান করবো, সমাধান করে এক্স আর ওয়াই মান বার করবো, এক্স আর ওয়াই যে মান হবে সেটি ছেদবিন্দু, ঠিক আছে? আর যদি একটা বক্রের সরলরেখা হয় তাহলে কোনো বর্জ্যগুণ হবে না, পরিবর্তন করতে হবে। দুটো যে বক্র হয় তাহলে ছেদবিন্দু বার করতে হবে, সমান করতে হবে, পরিবর্তন করতে হবে, এর বাইরে কিছু হয় না, তুমি কোনোদিন করতে করতে পারবে। আচ্ছা তাহলে এরপর আমরা চলে আসবো দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। 2 ঘন্টা হবে তো নাকি? 2 ঘন্টা হবে তো? আচ্ছা তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ করতে হবে। তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু সরলরেখা কি হবে না? একটা প্লাস কে ইন্টু অপরটা,
দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হবে একটা প্লাস কে ইন্টু অপরটা। দেখো তাহলে বুঝতে পারবে। ধরো এ বি আর সি ডি ছেদ করছে বিন্দু, এর ছেদবিন্দুগামী একটা ধরো ওই রেখা। তাহলে এর সমীকরণটা দেওয়া ধর a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর এর সমীকরণ দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এর ছেদবিন্দুগামী ওই যে কোনো রেখা, একটা বিন্দুতে কোটি রেখা নিতে পারে, এক বিন্দু আমি কত রেখা নিতে পারে, এই যে ধর এই বিন্দু দিয়ে কত রেখা নিতে পারে, অসংখ্য পারে। তাহলে এ বি আর সি ডি আছে দুটো বিন্দু, তাহলে ও বিন্দুগামী যে কোনো রেখা ওই এর সমীকরণ কি হবে, এইটা প্লাস কে ইন্টুটা অথবা এইটা প্লাস কে ইন্টু, বুঝেছেন না? তাহলে কি হবে, এই ওই রেখার সমীকরণ হবে দেখো, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, অথবা a2x প্লাস b2y প্লাস c2 প্লাস k ইন্টু a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। বুঝেছো? এই কেটা হচ্ছে যে কোনো ধ্রুবক সংখ্যা, 1 হোক 2 হোক মাইনাস হোক, মাইনাস 1 2 মাইনাস 1 3 যা ধরো। বুঝেছো? তাহলে কি হবে, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে, একটা প্লাস কে ইন্টু, বুঝলে বলো? তাহলে এই সমীকরণ যুক্ত কে ইন্টুটা অথবা এই সমীকরণ যুক্ত কে ইন্টুটা মনে হবে। তাহলে কি হবে, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। ধরো একটা সমীকরণ দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, আর তাহলে 2x প্লাস 7y সমান 20, এটা আছে। তাহলে এই ছেদবিন্দু তো এটা, তাহলে কি হবে, ডান শুরু করতে হবে। তাহলে এদের ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে, 2x মাইনাস 3y প্লাস 5 প্লাস k ইন্টু 2x প্লাস 7y মাইনাস 20 ইকুয়াল টু 0, অথবা এরকম করতে পারো 2x প্লাস 7y মাইনাস 20 প্লাস k ইন্টু বুঝেছো? তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে, একটা প্লাস কে ইন্টু একটা সমীকরণ প্লাস কে ইন্টু অপরটা সমীকরণ সমান 0, হবে তো? তাহলে কি হবে, এইভাবে তোমাদের দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করব। আচ্ছা, যদি বলে তিনটে সরলরেখা দেওয়া আছে, তাহলে সমবিন্দু প্রমাণ করতে হবে। সমবিন্দু মানে কি, তিনটে সরলরেখায় একটা বিন্দু হয়, প্রমাণ করতে হবে। হবে এরকম আছে। একটা বিন্দু প্রমাণ করতে হবে। ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হবে এটা। এর দেওয়া আছে a2x প্লাস b2y c2 ইকুয়াল টু 0, আর এটা দেওয়া আছে a3x প্লাস b3y। আচ্ছা, সমবিন্দু মানে কি, কনকারেন্ট পয়েন্ট, বুঝেছো? একটা বিন্দু। তাহলে কি করব, এর জন্য আমরা যে কোনো দুটো সমীকরণ নেব তোমার সুবিধা মতো, দিয়ে সমাধান করবে, দিয়ে ছেদবিন্দু বার করবে। ধরো এই দুটো সমান করলে ছেদবিন্দু বার করলে এটা যে কি সিদ্ধ হয়, তোমাদের শোনো, যে কোনো দুটো সমীকরণ তোমার সুবিধা মতো নির্বাচন করবে, বজ্রগুণের সাথে সমাধান করবে, করে এক্স আর ওয়াই যে মানটা পাবে সেই মানটাতে রিমেনিং ইকুয়েশনকে সিদ্ধ করে, তাহলে সমবিন্দু। দুটো সরলরেখায় ছেদ করে তো একটা বিন্দু হবেই। তৃতীয় সরলরেখা দেখো, এই ধরো এই তো, তাহলে এইটা এটা সমান করলাম, করে আমার বুড়ো মোটা বার করলাম, ঠিক আছে। তৃতীয় সরলরেখাটা যাচ্ছে, সিদ্ধ হচ্ছে কি, সিদ্ধ করছি কি, এই তো
দুটো আমার বুড়োর মধ্যে ছেদবিন্দু, তাহলে এই সাদা পেনটা লাল পেনটা বুড়োর মধ্যে ছেদবিন্দু। আচ্ছা যদি সরলরেখা এরকম হয় সিদ্ধ করবে কি? আমি কি বললাম, রোম দেশে বাস করলে রোমান দেবতা আচরণ করতে হবে। সিদ্ধ হচ্ছে কি? করছে কি? করছে না? তার মানে কি দুটো সমীকরণকে সমাধান করবে, করে আমার বুড়োর মধ্যে বার করে নেবে ছেদবিন্দু। সেই ছেদবিন্দুটা অর্থাৎ এক্স আর ওয়াই এর মানটা যদি বাকি সমীকরণটাকে সিদ্ধ করে তাহলে তিনটে একটা বিন্দু হয়, বুঝতে পারছো না? তাহলে কি হবে দেখো, আমরা মনে করো এইটা আর এটা সমান করে পেলাম আলফা কমা বিটা পেলাম, সাপোজ পেল এইটা এর সমান করলাম করে ছেদবিন্দু পেলাম আলফা কমা বিটা। ঠিক আছে, এই আলফা কমা বিটা থেকে সিদ্ধ করে, আলফা কমা বিটা থেকে সিদ্ধ করে, তাহলে কি হবে আমাদের দেখো আলফা কমা বিটা সিদ্ধ করতে হবে, তাহলে এ থ্রি আলফা প্লাস বি থ্রি বিটা প্লাস সি থ্রি এগুলো ছিল। বুঝেছো? যদি এটা হয় তাহলে এই দুটো তো একটা বিন্দু যাচ্ছে, এই বিন্দুটা একে সিদ্ধ করছে মানে এই সরলরেখা এই বিন্দু যাচ্ছে। তার মানে তিনটে বিন্দু সমরেখ বিন্দু প্রমাণ করতে গেলে, তিনটে সরলরেখা সমবিন্দু প্রমাণ করতে করতে হবে যে কোনো দুটো সমীকরণ তোমার সমাধান করবে, সমাধান করে ছেদবিন্দু বার করবে। সেই ছেদবিন্দু যদি রিমেনিং ইকুয়েশনকে সিদ্ধ করে তাহলে সেই সরলরেখা তো ওই বিন্দুগামী। তা সমবিন্দু প্রমাণ করতে গেলে তোমার ক্লাস 11-এ এটা নিতে, ক্লাস 12-এ ডেটের সাহায্যে হবে, ডিটারমিনেন্টের সাহায্যে হবে, যেখানে তার মেথডটা বলা হবে। এখন আপাতত তিনটে সরলরেখা সমবিন্দু প্রমাণ করতে গেলে প্রথমে যে কোনো দুটো সমীকরণ তোমরা সমাধান করবে, এই ডেটা সমাধান করে আমার এই বুড়ো আঙুলটা বার করে, এই বুড়ো আঙুলে একটা স্থানাঙ্ক থাকে তো, সেই স্থানাঙ্কটা যদি তৃতীয়টাকে সিদ্ধ করে যেটা বাকি আছে, তাহলে তৃতীয় সমীকরণ তো এই বিন্দুগামী, তা সমবিন্দু হয়ে গেল। বুঝেছো? এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু হবে, এর বিকল্প কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা বই দেখতে বাধ্য হবো। আর কি আছে আমার, হ্যাঁ এরপর দেখো আমাদের দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে, দুটো সরলরেখা কখন লম্ব হবে, দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে। ধরো মানো দেখো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা সমান্তরাল তো, তার মানে দেখো এইটা প্যারালাল তো, এটা ভেদক, তাহলে এই কোণটা যদি থিটা হয় এটা থিটা বাদ দেয় না, কথা শুন। এটা বাবা মনে করে এই সরলরেখাটা এক্স অক্ষ সঙ্গে থিটা কোণ করে, কথা মনে থিটা, তাহলে এই যদি প্যারালালটা হয় থিটা বাদ, তাহলে এর প্রবণতা মনে করো m1 সমান তাহলে tan থিটা, এর প্রবণতা m2 সমান tan থিটা। হ্যাঁ, তাহলে প্যারালাল হলে m1 সমান m2 না, তাই দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে, যখন তাদের প্রবণতা সমান হবে। বুঝলাম নাকি? এইটা আর এটা প্যারালাল, ঠিক আছে। তাহলে এ যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে নিয়ম দেখো, তোমরা নিশ্চিত ক্লাস 8-এ পড়েছো, এইটার অনুরূপ এই কোণটা, তাহলে এইটার অনুরূপ এটা, তাহলে এই যে থিটা হয় এইটা, তাহলে এর প্রবণতা কত দেখো tan থিটা মানে m1, এর প্রবণতা কত m2 মানে tan থিটা, তাহলে ডান দিকগুলো সমান, তাহলে m1 সমান m2 হবে। হ্যাঁ, তাহলে m1 সমান m2 মানে কি সরলরেখাতে সমান্তরাল। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি, যখন তাদের প্রবণতাগুলো সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে রাখতে হবে দুটো সরলরেখা যখন তাদের প্রবণতা সমান হবে তারা সমান্তরাল। আবার দেখো দুটো সরলরেখা কখন লম্ব হবে, ভালো দেখো ঠিক আছে। তাহলে ধরো এই একটা সরলরেখা AB আর এটা CD, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা মনে করো এই যদি থিটা হয়, তাহলে এইটা কত হবে, ধরো এইটা থিটা, এইটা থিটা মনে করো 90 ডিগ্রি তো, বুঝলাম নাকি? AB একটা সরলরেখা, CD একটা সরলরেখা, এরা পরস্পর লম্ব, এরকম এই দেখো লম্ব। তাহলে এখন দেখো যদি এই কোণটা থিটা হয়
তাহলে এই কোণটা কত হবে গৌরব? বল দেখি। ক্লাস 8-এ পড়েছো? এখানে না, ক্লাস 8-এ পড়েছো, বলো। এইটা 90 ডিগ্রি, এলসিটা, তাহলে এই কোণটা কত হবে? এইদিকে আমি কি কোঅর্ডিনেট করাবো? সবিকল 90 ডিগ্রি মাইনাস থিটা। বাহ, ভালো বলেছে, রাম রাম। পড়েছিলে ক্লাস 8? আমার স্টেপ আউট করে মেরেছে সচিন তেন্ডুলকার আছে মাত্র ভরা ভরা স্টেপ আউট করে, মানে 5-এ পড়েছে, তারপরে একবার 8-এ, তারপরে একবার 12-এ স্টেপ আউট করে মেরেছে। কি রাজেশ? 90 ডিগ্রি প্লাস থিটা। কেন, কি প্রপার্টি? কারণ বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। হ্যাঁ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, তার এটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা, তাই না? আচ্ছা, তাহলে এর প্রবণতা কত হলো গো? m1 সমান tan থিটা। এটা আমাদের এটা, তাহলে প্রবণতা কত? tan থিটা। আচ্ছা, এই রেখাটার প্রবণতা যদি m2 হয়, তাহলে এটা কি হবে? tan আনুপাতিক কত? 90 ডিগ্রি প্লাস থিটা। ক্লাস 11-এ ত্রিকোণমিতি করেছো, 90 এর বিজোড় গুণিতক, তাহলে cot থিটা হবে। আর দ্বিতীয় বাদ হচ্ছে, তাহলে এখন দেখো তো, m1 ইন্টু m2 সমান tan থিটা ইন্টু মাইনাস cot থিটা। গেল? তাহলে দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে কি হবে? তাদের প্রবণতাগুলোর গুণফল মাইনাস হবে। বুঝতে পারো? তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা সমান হবে, আর লম্ব হলে কি হবে? তাদের প্রবণতাগুলোর গুণফল মাইনাস হবে। বুঝতে পারো? দুটো সরলরেখা যখন প্যারালাল হবে তখন তাদের প্রবণতাগুলো সমান হবে, আর দুটো সরলরেখা যখন পরস্পর লম্ব হবে তখন কি হবে? তাদের প্রবণতাগুলো গুণফল মাইনাস হবে। ঠিক আছে? এ বই দাও, আমরা মনে করছি না। আচ্ছা, তো দাগ আছে, এত তো করা যাবে না। আচ্ছা, এরপরে আমাদের দেখো, একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার প্রবণতা কি ব্যাপার, বুঝেছো? ধরো এরকম দেওয়া আছে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 দেখা গেল। এই সরলরেখাটার প্রবণতা বার করতে হবে। প্রবণতা না বেরোলে তো আনতে বেরোবে না, ডাইরেক্ট আনতে বার করা যায় না। আনন্দ থেকে প্রবণতা ইজিলি বার করা যায়, কিন্তু প্রবণতা থেকে আনতে বার করতে ঝামেলা হয়। আচ্ছা, এইটা প্রবণতা মানে দেখো ভাই, 1 নম্বর 2 নম্বর ইউজ করবো তো? এখন তো প্রবণতা আছে নাকি? প্রবণতা কোথায় আছে? 1 নম্বর আছে, দেখো প্রবণতা আছে, 2 নম্বর আছে বিন্দু প্রবণতা, বুঝেছো? তাহলে আমরা 1 নম্বরটা ইউজ করছি। তাহলে 1 নম্বর সমস্যার কোনো জায়গা নেই, তাহলে কি হবে না, by সমান মাইনাস ax মাইনাস c, তাহলে y সমান মাইনাস a বাই b ইন্টু x। হ্যাঁ, এটা যদি আমরা কম্পেয়ার করি, y সমান mx প্লাস c, দেখো কম্পেয়ার করো, এর সঙ্গে মিল আছে, এর সঙ্গে মিল আছে, আর এর সঙ্গে m সমান কি হলো? মাইনাস a বাই b হলো তো, বুঝছো না? m কে তো প্রবণতা, তাহলে দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এর প্রবণতা মাইনাস লাগবে, মাইনাস লাগবে। দেখো a মানে কি? x এর সহগ, আর b মানে কি? y এর সহগ। এইভাবে তোমাকে বার করতে হবে, বুঝেছো? এগুলো তো করা যাবে না। তাহলে আমার কি হলো, যে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার প্রবণতা হবে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। যেমন ধরো 2x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, এর প্রবণতা যদি বার করতে হয় তাহলে মাইনাস লিখবে, x এর সহগ 2, y এর সহগ মাইনাস 3।
বুঝেছো? তাহলে গেল, তাহলে এর লম্ব সরলরেখা প্রবণতা কি হবে? এই যে লম্ব সরলরেখা, আচ্ছা সমান্তরাল সরলরেখা প্রবণতা কি হবে? এটা হবে তো, এমনি দূরত্ব নয় তো সমান সরলরেখা প্রবণতা সমান হবে তো তার প্রবণ দূরত্ব হবে। কিন্তু এর উপর লম্ব সরলরেখার প্রবণতা দেখো যদি m1 হয় -3 দিয়ে যাবে, গুণ করে দেখো মাইনাস 1 উল্টে যাবে। কোন সরলরেখা প্রবণতা থাকে তার লম্ব সরলরেখা প্রবণতা উল্টে যাবে প্রথমে, দেখছি হেড চেঞ্জ হবে, তাহলে উল্টে যাক 2 3 উল্টে 3 2, ঠিক আছে। এর ছিল পজিটিভ, নেগেটিভ হয়ে যাবে, যদি নেগেটিভ থাকতো তাহলে এখানে যদি -2 3 থাকতো, বুঝলো? এইভাবে তোমরা এরপরে অঙ্ক করতে করতে অনেক সূত্র বাড়বে, সেগুলোকে আমরা তখন দেখবো। আবার তো আমরা যতগুলো পড়ালাম তার মধ্যেই সমস্ত অঙ্ক হবে, তার কিছু কিছু বাড়তে লাগবে, সেগুলো অঙ্ক করাতে করাতে বুঝাতে পারবো, এখন আর বুঝাতে পারবো না। ঠিক আছে, বলো। ঘরে